বছর অতিবাহিত হলেও স্বামীর ঘর রেখে শাশুড়ির ঘরে রাত কাটাতে হয় প্রিয়তাকে। এটা নিয়ে শুরুতে তার আক্ষেপ না থাকলেও দীর্ঘদিন হলেও স্বামীর সান্নিধ্য পেতে মন ছটফট করে। বিয়ের পর কোন নারী বা তার স্বামীর থেকে দূরত্ব বজায় রাখতে চায়? অথচ তার তাই করতে হচ্ছে। সে কেবলই নিশ্চুপ হয়ে দিন গুনতে থাকে কবে তার অপেক্ষার অবসান হবে, কবে তার স্বামীকে নিজের করে পাবে। এভাবে দীর্ঘ প্রতীক্ষার পর আজ তার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তাই কয়েকটি শাড়ি নিয়ে রান্নাঘরে শাশুড়ির কাছে যেতে নেয় পছন্দ করে দিতে। কিন্তু যাত্রাপথে দরজার বাহির থেকে একটি কথা শুনে থমকে গেল সে। তার শাশুড়ি বিচলিত হয়ে বলছেন, তাইব তো বিদেশ থেকে চলে আসছে মেঝোবউ, বাড়িতে পৌঁছেও গেল বলে, অথচ ছোট বৌমাকে ওর বলা কথাগুলো এখনো বুঝিয়ে বলতে পারলাম না। ও বাড়ি ফিরে আবার গন্ডগোল পাকাবে না তো? শাশুড়ি মায়ের বিচলিত কথার জবাবে সুমি নির্লিপ্ত কণ্ঠে বলে, ঝামেলা তো করতেই পারি আম্মা। আপনার ছোট ছেলে যে গোয়ার, বাড়ি ভর্তি মানুষজনও তো মানবে না। তার চেয়ে না হয় ছোট যাকে কথাগুলো বলে দেন। জবাবে তিনি ইতস্তত করে বলেন, কিন্তু বৌমাকে এসব বলি কী করে বলো তো? তুমি একটু আমার হয়ে ওকে বলে দিবে, বুঝিয়ে বলো, ও যেন ভেঙে না পড়ে। দরজার আড়ালে দাঁড়িয়ে শাশুড়ির এমন কথা শুনে প্রিয়তার পিলে চমকে উঠল। সন্দেহের উদ্রেক হলো হৃদয়ে। তাকে কি জানাতে বলেছে তার স্বামী, যা বলতে তার শাশুড়ি এত দ্বিধা? আর তা না জানালে হুট করে হট্টগোলের কথাই বা আসছে কেন? বাই এনি চান্স কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তো? সে শুনেছে বিদেশে গিয়ে ভিসা সংক্রান্ত জটিলতায় ভুগে অনেককে বিয়ে করতে হয়। তার যে বউ এমন কিছু করেনি তো? পরে সেই মেয়ে দেশে নিয়ে ফিরছে। প্রশ্নটা মনে আসতেই নিজস্ব পৃথিবী চুরমার হয়ে গেল তার। মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। দম বন্ধ হয়ে আসতে চাইল বিশ্রীভাবে। এমন কিছু হলে সে সইবে কিভাবে? চোখ ছাপিয়ে কান্না এলো তার, কিন্তু মনকে বুঝ দিল এমন কিছু তো নাও হতে পারে। বিস্তারিত না জেনে কষ্ট পাওয়া বোকামি। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে কান সজাগ রেখে তাদের কথোপকথন শুনতে লাগলো। কানে বাজলো সুমির আতকে ওঠা কণ্ঠের জবাব, না মা, আমি কিছুতেই এসব বলতে পারবো না। ছোট যা তার স্বামী আসবে বলে আজ 7 দিন হলো নিজের ঘর গোছাচ্ছে। পুরো ঘর গুছিয়ে নিজেও এখন সাজগোজ করতে বসেছে। এই আনন্দিত মুখের ওপর কি করে এসব বলবো আমি? ওই ছোট্ট মনকে ভাঙার সাধ্য আমার নেই। কথাটা বলে মন ভার করলো সুমি। যা ভাঙার তা এমনিই ভাঙবে সুমি, হয়তো আগে অথবা পরে। তাই পেলে তখন তো প্রিয়তা ঠিকই সব জানবে। মাঝখান থেকে এখন বললে কোনো ঝামেলা হবে না। তাই এত ইতস্তত না করে সরাসরি তাকে গিয়ে বলে দাও তায়েব তার সাথে সংসার করতে চায় না। সে যেন তার নিজের সীমায় মেপে চলে, পারলে বাবার বাড়ি চলে যায়, ঝামেলা শেষ। তরকারিতে লবণ ছিটিয়ে পাশ থেকে হেয়ালি করে কথাটা বলল উপমা। সম্পর্কে প্রিয়তার বড় যা হয় সে। উপমার এমন হেয়ালি মিশ্রিত উত্তর শুনে তার দিকে কটমট করে তাকালো জামেলা বানু। অভিব্যক্তিতে স্পষ্টতর ফুটে ওঠে তিনি বড় ছেলের বউয়ের কথায় সন্তুষ্ট নন। প্রতি উত্তরে তিনি বিরক্ত কণ্ঠে বলে ওঠেন, কি বলছো তা বুঝে বলছো তো বড় বউ? কথাটা এভাবে বলা যত সহজ, বৌমাকে গিয়ে বলা অত সহজ নয়। মেয়েটা কতদিন হলো স্বামী ফিরবে বলে আনন্দে আছে, ঘর তোর সাজিয়ে নিজে সাজতে বসেছে। এখন এটা শুনলে তার কি হবে সেটা ভেবেছো? শাশুড়ি মায়ের কথায় বিরক্ত হয় উপমা। সদৃশ্য শব্দ উচ্চারণ করে বলে, উফ আম্মা, যেখানে সে আর আমাদের কেউ হয়েই থাকছে না, সেখানে তার চালচুলের কথা ভাবার কোনো প্রয়োজন আছে বলেন? আপনার ছেলে দিয়ে ছেলের বউয়ের সাথে সম্পর্ক, আপনার ছেলেই তো তাকে মানছে না, তবে তাকে নিয়ে ভাবনা কিসের? জবাবে গম্ভীর কণ্ঠে জামেলা বানু বলেন, ভাবনার বিষয় তো আছেই উপমা। তাইব যদি সত্যি প্রিয়তাকে ছেড়ে দেয় তবে ছাই পড়বে এই বংশের ইজ্জতে। আমাদের শ্বশুরদের এই বংশে কোনো ছেলে 2-3 বিয়ে করে সংসার করা স্বাভাবিক ঘটনা, কিন্তু কেবলমাত্র দ্বিতীয় বিয়ে করবে বলে আগের বউ তালাক দেওয়া কোনো সহজ ঘটনা না। এই বাড়ির নিয়মে তা নেই।
এই ঘরে একবার যে মেয়ে পা রাখে সে সারা জীবনের জন্য রাখে। এখন চাইলে কি সেই নিয়ম পাল্টানো যাবে? আমরা মুরব্বী হয়ে এসব কিভাবে মেনে নিব বলো? শাশুড়ি মায়ের কথার প্রতিক্রিয়া স্বরূপ সায় মেলায় সুমি। অপরদিকে কোনো রূপ বিলম্ব না করে উপমা বলে ওঠে, যুগ বদলাইছে আম্মা, আগের খেয়ে ধরে থাকলে কি চলবে বলেন? তাছাড়া এসব নিয়ম আপনারা ধরে রাখতে চাইলেও আপনার ছেলে যে তা রাখবে না তা ভালো করেই জানেন। প্রিয়তাকে ডিভোর্স দেওয়ার যেমন বাড়ির লোক মানবে না, তেমনি তাকে ডিভোর্স না দিলে আমার বোন নীলিও তাইবকে বিয়ে করবে না। শেষ সাপ বলে দিয়েছে, সতীনের ঘরকারা তার পক্ষে অসম্ভব ব্যাপার। তাই তাইবকে প্রিয়তাকে ডিভোর্স দিতেই হবে। তাই দেরি না করে তাকে জানিয়ে দেন। দেবরজি এতদিন পর এসে ঝামেলা লাগাক তা ভালো দেখাবে না। দরজার বাইরে দাঁড়িয়ে এসব শুনে আকাশ থেকে পড়ার জোগাড় হলো প্রিয়তার। কোথাও যেন বাজ পড়লো মনে হলো। তার বর তবে দেশে ফিরে তাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করার প্ল্যান করছে, আর এসবকে নীরব সমর্থন করে চলেছে সবাই। সে আর সহ্য করতে পারল না, পা ফেলে এগিয়ে গেল ঘরে। ওকে দেখে জামিলা বানু ও সুমি ভরকে গেল। তড়িৎ মুখ শুকনো করে ফেললেন জামিলা বানু। উপমার মাঝে কোনো হেলদোল দেখা গেল না, বরং বিজয়ের হাসি হাসল সে। প্রিয়তার হাতে 3টি শাড়ি ঝুলছে, যা পছন্দ করে দেওয়ার জন্য সাথে এনেছিল সে। শাড়িটা হাতে ধরে রেখে কাপা কাপা গলায় সে জিজ্ঞেস করলো, মা, আপনারা যা বললেন তা কি সত্যি? উনি সত্যি আর আমার সাথে সংসার করবেন না বলেছেন? প্রিয়তার প্রশ্নে অসহায় চোখে তাকান জামেলা বানু। মুখ গলিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারেন না সে। বিবেক টনটন করছে তার। মেয়েটার মনের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় যেন নিজ চোখে দেখছেন তিনি, যার বিধ্বস্ততা তার চোখে মুখেও ফুটে উঠেছে। তিনি বেশ বুঝতে পারছেন মেয়েটার সব কথা শুনেছে, কিন্তু সে যে দরজার বাহিরে ছিল এটা তিনি বুঝতে পারেননি। তীব্র অনুশোচনায় দু চোখের দৃষ্টি নামিয়ে ফেললেন তিনি। কিছু সময় নীরব থেকে প্রিয়তা সুমির দিকে তাকিয়ে বলে ওঠে, সে কি সত্যি এই কথা বলেছে? ছোট ভাবি, সে সত্যি নীলি আপুকে বিয়ে করবে জানিয়েছে? জবাবে মাথা নুইয়ে ফেলল সুমি। এদের নীরবতাতেই উত্তরটা লুকিয়ে আছে। তবু উপমা পাশ থেকে তার ভদ্র ভাষার আড়ালে লুকিয়ে রাখা বীজ দাঁত দেখিয়ে বলল, সত্যি না মিথ্যা তা না হয় নিজ চোখেই দেখো তুমি। আমার বোন নীলি আর তায়েব যখন একসাথে বাড়ি ঢুকবে তখনই উত্তরটা পেয়ে যাবে আশা করছি। কথাটা বলে কেমন করে হেসে উঠল উপমা। তা দেখে উত্তেজিত হলো প্রিয়তা। বিয়ের পর থেকে উপমার কটু কথা শুনে চলতে হচ্ছে তাকে। তার ছোট বোনের স্থানে প্রিয়তা এবাড়ির বউ হওয়ায় ব্যাপারটা উপমা মেনে নেয়নি কখনো। উপমার আশা ভঙ্গ হয়েছে, এজন্য এমন করছে ভেবে এতদিন নীরবে এসব সহ্য করে গিয়েছে সে। হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে ভেবেছিল, কিন্তু আজ এমন অবস্থায় রাগে তার শরীর জ্বলে উঠল। জবাবে সে বলল, ও আপনার বোন, তাহলে এখনই উদ্দেশ্য হাসিল নিজের লেজ এগিয়ে দিয়েছে, তাই না? সাথে করে নিয়ে আসবে তাকে, তো বেশ আনুক। কিন্তু আমার অপরাধটা কি সেটা না শুনে আমিও যাচ্ছি না এই বাড়ি ছেড়ে। একসময় তো নীলি আপুকে রিজেক্ট করেই তিনি আমাকে বিয়ে করলেন, এখন আবার সেই নীলি আপুর জন্যই আমাকে ছাড়বেন? কারণটা কি তার জবাব আমার জানতে হবে না? উত্তেজিত হয়ে কথাগুলো বলে প্রিয়তা। তার কথায় উপমা সহাস্য মুখে বলে, মানুষ একবার ভুল করে কাদায় পা ফেলেছে বলে যে সেখানেই পা ডুবিয়ে রাখবে তা তো নয় ছোট যা, বরং কাদা থেকে পা তুলে তাড়াতাড়ি ধুয়ে ফেলাটাই মানুষের কর্ম। তাইবও তাই করছে। আমার বোনকে রিজেক্ট করে তোমাকে বিয়ে করার মতো ভুলটা সে অনেক আগেই ধরতে পেরেছে। তাই তো দেশে ফেরার আগেই নিজের জীবনের ভুল শুধরে নিতে চাইছে। তুমি বরং আর অপমানিত না হয়ে এখন নিজের বাড়ি ফিরে যাও। নিজের স্বামীকে অন্যের সাথে দেখে সহ্য করতে পারবে না। আপনার আর দরদ দেখানো লাগবে না, নিজের জ্ঞান আমার আছে। কি করব না করব তা আমার ব্যাপার। বোনকে তো লেলিয়ে দিয়েছেন আমার সংসার ভাঙতে, এবার শান্তি তো? দাঁতে দাঁত চেপে এসব বলে প্রস্থান করে প্রিয়তা। তার কথায় ক্ষুব্ধ হয় উপমা, কিন্তু জবাব দেওয়ার সুযোগ পায় না। প্রিয়তা ততক্ষণে চলে গিয়েছে। জামিলা বানু কিছু না বলে উপমার দিকে একবার কড়া চোখে তাকিয়ে থেকে প্রিয়তার পিছু যায়। ঘরে গিয়ে চুপটি করে বসে রয়েছে মেয়েটি। তাকে সাহস দিয়ে তিনি বললেন,
তুমি একদম চিন্তা করো না প্রিয়তা। তাইব আরেকটা বিয়ে করলেও এই বাড়িতে নিজের পুরো দম্ভর অধিকার পাবে তুমি। আমি এখনও মারা যাইনি, আর আমি থাকতে এ বাড়ির চৌকাঠ থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না তোমাকে। আপনার ছেলে যদি সত্যি অন্য কাউকে বিয়ে করে তবে এই বাড়ি থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই আম্মা। সতীনের ঘর করার শখ আমারও নেই, তবে আমি থাকতেও অন্য নারীতে জড়ালো কেন? আর যদি এমনটাই করবে তবে আমাকে বিয়ে কেন করলো? এই জবাব আমার চাই। আমার জীবন নিয়ে তো এত সহজে কাউকে খেলতে দিব না আমি। জবাবদিহি করতে হবে এর জন্য। এমনকি আপনারা যদি সায় দেন আপনাদেরও পস্তাতে হবে বলে দিলাম। কথাটা বলে প্রিয়তার কাঁধে হাত রাখলেন তিনি। জবাবে প্রিয়তা মুখ গম্ভীর করে বলল। ঝামেলা বানু প্রিয়তাকে প্রত্যুত্তরে কিছু বলতে গিয়েও দমে গেলেন। মেয়েটির শক্ত চোখ মুখের দিকে তাকিয়ে থমকে গেলেন একেবারে। এ যেন এক অচেনা নারী, এই সমাজ থেকে একদম ভিন্ন কেউ। যেখানে অন্য মেয়ে হলে এমন সংবাদে কেঁদে বুক ভাসাতো, অথচ এই মেয়ে নিজের ঘর ভাঙার গান শুনেও নীরব নিস্তব্ধ। ঝামেলার হঠাৎ করেই মনে হলো সব যেন পাল্টে গিয়েছে, এই দুনিয়াও বদলে গিয়েছে। আগের রীতিনীতি পোড়ার গন্ধ তার নাক ছুঁয়ে দিল যেন। সে কেবল ফ্যাল করে চেয়ে রইল। বরের পাশে আধুনিক পোশাকে সজ্জিত নীলিকে দেখে হৃদয় ভেঙে খান খান হয়ে যায় প্রিয়তার। যে মানুষটার অপেক্ষায় সে 2 বছর ধরে অতি যত্নে তিলে তিলে ভালোবাসার প্রসাদ সাজালো, তা মুহূর্তেই চুরমার হয়ে যায়। তার আঘাতে হৃদয়ে রক্তক্ষরণ হয়, চোখ দুটো ঝাপসা হয়ে আসতে চায়, কিন্তু সেসবকে আশকারা দেয় না সে। যে মানুষ তার ভালোবাসার প্রাসাদে সানন্দে আগমন না করে দূর থেকেই ভাঙার অস্ত্র নিয়ে ফিরেছে, সে মানুষের জন্য তার চোখের মূল্যবান পানি ফেলবে না সে, বরং তাকে ভাঙতে কেউ ইট ছুঁড়ে মারলে সে উল্টো পাটকেল ছুঁড়ে দেবে। মন ভাঙার সব যন্ত্রণাকে উপেক্ষা করে সে নির্লিপ্ত স্বরে বলে ওঠে। দেশে ফিরেই দেখছি হবু বইয়ের আঁচল ধরে ঘুরঘুর করা শুরু করেছেন। এয়ারপোর্ট থেকে সঙ্গী হলো নাকি? প্রিয়তার প্রশ্নে তাজেব তার সামনে দাঁড়ানো তার বধূর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কেমন অগোছালো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মেয়েটি। তারপর নীলিকে দেখল সে আসবে বলে নিজেকে কত পরিপাটি করেছে নীলি। নিজের বউ ও হবু বউয়ের মাঝের ফারাক নিজের চোখে আবারও ধরা পড়ল তার। সে প্রিয়তার প্রশ্নের জবাব না দিয়ে কেবল ক্লান্ত স্বরে বলল, আমার বিশ্রাম দরকার আম্মু। ও হয়তো কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। মানুষজনকে তাদের সীমা বুঝিয়ে দিও। কথাটা বলে গটগট করে নিজের ঘরে চলে গেল তাজেব। সেদিকে তাকিয়ে ক্ষীণ হাসি হেসে নীলি পাশ থেকে বলে ওঠে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এয়ারপোর্ট থেকে নয়, ইউকে থেকেই তার সঙ্গী হয়েছি। আমিও যে তার সঙ্গে সেখানে পড়তে গিয়েছিলাম, ভুলে গিয়েছ? সে যেতেই পারো। তা তোমার বরটা কি বলে গেল বলো তো? তবুও তুমি কিসের আশায় এখানে আছো? কোনো স্বার্থ টার্থ অবশিষ্ট আছে কি? নাকি আমাদের বিয়ে নিজে চোখে দেখে বাড়ি ফিরতে চাও? কোনটা? কথাটা শুনে প্রিয়তা ব্যঙ্গ করে জবাব দেয়, এতটা দুর্দিনও আমার আসেনি আপু, যে কোনো কিছুর আশায় থাকতে হবে। ওসব স্বার্থের আশা তো আপনাদের থাকে। আর রইল আপনাদের বিয়ে দেখা, করছেন তো দ্বিতীয় পাত্র বিয়ে। এটা এত খুশি হবার দেখার কিছু নেই। কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে নীলি। দাঁতে দাঁত চেপে বলে, তোমার কথার এই স্ত্রীর জন্যই তাইব ছাড়তে চাইছে তোমাকে। স্বামীকে সম্মান করতে জানো না, অভদ্র মেয়ে মানুষ। প্রিয়তা এবার তাচ্ছিলের হাসি হেসে বলে, আমি আসলেই অভদ্র মেয়ে মানুষ। আসলে কি বলুন তো, অন্যের জামাইয়ের পেছনে পড়ে থাকার মতো ভদ্রতা শিখায়নি আমার বাবা মা। বেঁচে নেই তো এসব কে শিখাবে? কথাটা বলে নীলির বাবা মাকে এক পলক দেখে সেখান থেকে প্রস্থান করে প্রিয়তা। এই কালনাগিনীর মুখ আর দেখতে চায় না সে। এমনিতেও সব বেশি উঠেছে, নিজেকে হালকা করার জন্য একটু সময় দরকার। অপরদিকে নীলি তার যাত্রাপথে অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রিয়তা যে কথার পৃষ্ঠে কথা বলতে শিখে গিয়েছে তা তার জানা ছিল না। নিজেকে ধাতস্থ করে নিয়ে নিজেদের ফ্ল্যাটের দিকে যাত্রা করে নীলি। একই বিল্ডিংয়ের 5ম ফ্লোরে তাজেবরা ও 7ম ফ্লোরে নীলিরা থাকে, তাই একসাথে এতদূর আসতে পেরেছে তারা। সময়টা ভালোই কেটেছে, কিন্তু বাসার সামনে এসে মুডটা নষ্ট হয়ে গেল। 2 বছর বিদেশে থেকে আরও একটা উচ্চ ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছে তাজেব। তাকে দেখতে এখন এ বাড়ির নিকট আত্মীয়দের ভিড়।
সেই ভিড়কে উপেক্ষা করে তাজেবের রুমে দুই পক্ষের মুরব্বীরা জড়ো হয়েছে। প্রিয়তার পক্ষের মুরব্বী বলতে কেবল তার বড় ভাই উপস্থিত আছে। তাদের আলোচনার বিষয়বস্তু তাজেবের হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ। বড়দের মাঝে প্রিয়তা নিজে কোনো কথা বলল না। তার হয়ে তার বড় ভাই বোনের স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাইছো বলো তো? এসব কি করছো তুমি? বিয়েটা কি ছেলে খেলা নাকি? একবার ইচ্ছে হচ্ছে তো বিয়ে করলে, আবার মন চাইলে ছাড়তে চাইছো। এগুলো কি ধরনের ছেলে মানুষই খেলা? তার কথার বিপরীতে তাজেব ভাবলেশহীন কণ্ঠে জবাবে বলে, আমি কোনো ছেলে মানুষই করছি না, বরং বাস্তবটা তাই বলছি এবং করছি। তার এমন গাছাড়া ভাব রাগান্বিত করে তোলে প্রিয়তার ভাইকে। এবার সে রুষ্ট কণ্ঠে বলে, তো তোমার সে বাস্তবটা কি তায়েব? অন্যের জীবন নিয়ে খেলা? কিন্তু তুমিও জেনে রাখো, আমার বোনকে নিয়ে খেলা এত সহজ না। তার যে ব্যাপার পূর্ণ দৃষ্টিতে প্রিয়তার ভাই প্রান্তর দিকে তাকায়, গম্ভীর হয়ে বলে, আমি কারো জীবন নিয়ে খেলছি না প্রান্ত ভাই, এটা আপনিও ভালো জানেন। আমি বরং মুক্তি দিচ্ছি তাকে। বিয়ের পর 1 বছর আমি এই বাড়িতে ছিলাম। 1 বছর তো কম সময় নয়, অথচ তার মাঝেও তার সাথে আমার বড়ি মোটা হয়নি। সে আমাকে একটাবার স্পর্শ অবধি করতে দেয়নি, বরং পালিয়ে বেরিয়েছে। এভাবে কখনো সংসার হয় না, কোনো পুরুষ এভাবে থাকতে পারে না। আমিও আর এভাবে মানিয়ে চলতে পারবো না। আমার এখানে থাকলে তার যেহেতু কষ্ট হবে, তাই তাকে ডিভোর্স দেওয়া যুক্তিযুক্ত মনে করছি। আর আমি নীলিকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি বছর 2 আগে। সে শিক্ষিতা, স্মার্ট ও আধুনিকা। আমরা দুজন একই প্রফেশনের। তার চেয়ে বড় কথা, আমি বিবাহিত হওয়া সত্ত্বেও সে আমাকে বিয়ে করতে রাজি। সে আগে থেকে আমাকে ভালোবাসে। এর চেয়ে বেটার অপশন আমি আর একটা পাবো না। এটাই বাস্তবতা। এসব শোনার পর বিক্ষিপ্ত এক অনুভূতির গন্ধ পেল প্রিয়তা। লোকটার প্রতি সব অনুভূতি ক্ষণকালের জন্য উবে গেল তার। শুধুমাত্র দৈহিক সম্পর্ক হয়নি বলে আরেকটা বিয়ে করবে? সে তো তখন ছোট ছিল, এসব ভয় পেত। পাওয়াটা অস্বাভাবিকও নয়। এতটুকু জ্ঞান কি এই লোকের নেই? এমন মানুষের সাথে সংসার করার, নিজের অধিকার রাখার ইচ্ছেটাও উবে গেল। যেখানে সম্মান নেই সেখানে জোর করে ঘর টিকিয়ে রাখার মানে হয় না। তাই তো একদম নীরব হয়ে রইল সে। এদিকে তাজেবের কথাটা শুনে বিতৃষ্ণায় মুখ ছেয়ে গেল জামেলা বানুর। মায়ের সামনে মুখে কোনো লাগাম নেই। এ কেমন ছেলে পেটে ধরেছেন তিনি? রাগে ঘ্যাত ঘ্যাত করে তিনি বললেন, এই কথা তোর আগে মাথায় ছিল না? প্রিয়তার বয়স কম ছিল, তার উপর সে ছোট থেকে একটু অন্যরকম। আমরা তাকে বিয়ে করার আগে 1000বার বারণ করেছিলাম তোকে, তখন তুই কিছু মানিসনি। জিদ করে মেয়েটাকে বিয়ে করলি তখন, আর এখন সেই ওকেই ছাড়তে চাইছিস? আমাদের কথা না হয় নাই ভাবলি। সে কি খেলার পুতুল? বাপ মা মরা মেয়ের ডিভোর্স হলে তার কি হবে সে খেয়াল আছে? আচ্ছা মানলাম প্রিয়তার সাথে তোর বনিমনা হয়নি কখনো, তোর আর মানিয়ে নেওয়া সম্ভব না। তুই নীলিকে বিয়ে করে নতুন করে সংসার করবি, ঠিক আছে, আমরাও মেনে নিয়েছি। কিন্তু প্রিয়তাকে ডিভোর্স দেওয়ার কি দরকার? 2 বউ নিয়ে সংসার করা যায় না? প্রতি উত্তরে তাজেব নির্লিপ্ত ভঙ্গিতে বলে, আম্মু, প্রিয়তাকে রাখতে আমার কোনো আপত্তি নেই। সে যদি থাকতে চায় এখানের মতো থাকতে পারে। ওকে নিয়ে মাথা ঘামাবো না আমি। আমি তো শুধু বলেছি আমি। তাজেব তার কথা সম্পূর্ণ করতে পারে না, তার আগেই নীলি প্রতিবাদ করে বলে, কিন্তু তোমার আপত্তি আছে এতে? আমি কখনোই সতীনের সংসার করব না। হয় সে মেয়েকে তুমি ডিভোর্স দেবে, আর না হয় আমি তোমাকে বিয়ে করব না। অন্য মেয়ে খুঁজে নিও তুমি। ঝামেলা বানু নীলির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এ কি কথা মেয়ে? বিবাহিত ছেলেকে বিয়ে করবে আর সতীনের সাথে ঘর করতে পারবে না? তাইব যখন তোমাকে স্বেচ্ছায় বিয়ে করতে চাইছে, তখন তুমি তাইবের প্রথম গুরুত্ব হয়ে থাকবে। প্রিয়তা কেবল থাকার মতো একটা ঘর পেল, মেয়েটার এই হলেই ঢের, তাতেও আপত্তি? প্রান্ত এবার তার ছেলের হাসি হেসে বলে ওঠে, তার বরে যখন অন্য কারো হতে চলেছে, তখন আর উছিলায় আমার বোনের ঘর দিয়ে কি হবে আন্টি? তার থাকার জন্য তার ভাইয়ের বাড়ি অবশিষ্ট আছে। বরবিহীন ঘরে তার থাকতে হবে না। প্রান্তর এমন কথায় তার দিকে দৃষ্টি দেয় সবাই। হুট করে তার এমন কথায় বেশ চমকে দিয়েছে সবাইকে। ঝামেলা বানুন সচকিত দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে বলে, তুমি কি বলো, চলে যেতে চাইছো? প্রিয়তা ধাতস্থ কণ্ঠে বলল, জি আম্মা, এখানে থেকে বিনা পয়সায় নাটক দেখার শখ বা সময় কোনোটাই আমার নেই। তার চেয়ে নিজেকে গুছিয়ে নিতে সময় নেওয়া দরকার।
প্রিয়তার স্বীকারোক্তি অবাক করে দিল সবাইকে। একটু আগেও যে প্রিয়তা নিজ অধিকার ত্যাগ করে এ বাড়ি থেকে কোথাও সরবে না বলেছিল, ক্ষণকালের ব্যবধানে সেই বলছে এ ঘর তার চাই না। প্রিয়তার এমন কথায় উপমা অবাক হয়ে গেল। প্রিয়তা ও তার ভাই যে হুট করে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে এটা ভাবেনি সে নিজেও। তারা তো ভেবেছিল মেয়েটির যাওয়ার জায়গা নেই বলে এখানে মাটি খামচে পড়ে রইবে, যেভাবে ঠিক এতদিন পড়েছিল সেইভাবে। কিন্তু তাদের সেই ভাবনা যেন ভুল প্রমাণিত হলো প্রান্তের কথায়। বড় চোখ করে তারা তাকিয়ে রইল। কেবল নির্লিপ্ত তাজ্জেব চোখ ফিরিয়ে নিল। তার ভাবভঙ্গিতেই স্পষ্ট এমন কিছু হবে সে নিশ্চিত ছিল। পুত্রবধূর উত্তরে নীরব হয়ে যায় ঝামেলা। এমন একটা পরিস্থিতি যেখানে তার ছেলেই মেয়েটাকে রাখতে চায় না, সেখানে সে ঠিক কী বলবে বুঝতে পারে না। নিজ স্বামী হয়ে এভাবে ভরা আসরে বলছে এই মেয়েকে দিয়ে সে সুখী নয়। একটা মেয়ের জন্য এমন পরিস্থিতি যে কতটা কষ্টকর তা তিনি নিজে কখনো উপলব্ধি না করলেও আর স্বচক্ষে দেখতে পাচ্ছে যেন। এতেই নিজেকে কেমন অসহায় লাগছে তার। ঝামেলা বানুর কেবলই মনে হচ্ছে যদি তার ক্ষমতা থাকতো তবে সে সব ঘটনা পিছিয়ে দিত, ঘটনার মোড় টেনে থামিয়ে দিত 3 বছর আগে, যেখানে তার যে প্রিয়তাকে বিয়ে করে কত সন্তুষ্ট চিত্তে ছিল। সব সময় বউকে কাছে পাশে রাখতে চাইতো, আর প্রিয়তা তার থেকে পালিয়ে বেড়াতো। এসব দেখে তখন কতই না বিরক্ত হতেন তিনি। অথচ এই অবেলার স্মৃতিতে ও সবই মধুর ঠেকছে। মনে হচ্ছে দিনগুলো ফিরে আসুক, অথচ যে দিন একবার যায় তা কখনো ফিরে আসে না। যদি আসতো তবে সবাই যে তার ভুলগুলো মুছে ফেলতো। তপ্ত শ্বাস ছাড়ে ঝামেলা বানু। প্রান্তর দিকে তাকাতে সে আবারও বলে, শুনলেন তো ওর মনোভাব। এখন আর কোনো আপত্তি থাকার কথা নয়। ওকে আজই সঙ্গে নিয়ে যাব আমি। তাকে তার বিয়ের সময় দেওয়া মায়ের স্মৃতি ধারণ করা গয়নাগুলো ফিরিয়ে দিয়ে দেন। সাথে আজই সব মিটমাট করে নেওয়া প্রয়োজন। কথাটা বলে আর চোখে তাজ্জেবের দিকে তাকালো প্রান্ত। লোকটি এখনও ওভাবেই বিছানায় বসে রয়েছে। তাকে দেখা মাত্র চোখের দৃষ্টি নামিয়ে ফেলল সে। প্রিয়তা ও তাজ্জেবের মাঝের সম্পর্কের ফারাক একসময় সবার দৃষ্টিতে এসেছিল। প্রিয়তার যখন বিয়ে হয় তখন তার বয়স 15 মাত্র। ওই বয়সে গ্রামের অনেক মেয়ে সংসারে জড়িয়ে গেল, প্রিয়তার স্বামী বসত না, কেবল তার থেকে পালানোর বাহানা খুঁজত। তার আকাশ ভালো লাগতো, বাতাস ভালো লাগতো, ভালো লাগতো ঝুম বৃষ্টিতে ছাদে ভিজতে। মাঝে মাঝে তার কড়া রোদও দেখতে ভালো লাগতো। এই শহরের আনাচে কানাচে বিকেলে নামা মন ভরে দেখতে ভালো লাগতো তার। অথচ তার স্বামী চাইতো প্রিয়তা এসব রেখে তার সান্নিধ্যে থাকুক। আর 5-10টা স্বামী যেমন চায় ঠিক তেমন, যেটা প্রিয়তার জন্য অসহ্য লাগতো। ভয় পেত সে তাজ্জেবকে। কিন্তু এখনও কি সেই অনুভূতি আছে? জানে না প্রান্ত, জানে না অন্য কেউ। প্রিয়তাকে দেখে এখন কিছু আজ করাও যায় না। তাদের মন মস্তিষ্কও বলে এই 3টা বছর 18 তো পদার্পণ করেছে সে। এখন তো স্বামী বোঝার কথা, হয়তো বোঝেও সে, অথচ তার স্বামী আর তাকে চায় না। এই সবটা জানার পর জোর করে এই সংসার টিকিয়ে রাখতে চাওয়ার মতো বোকামি নিজ ভাই হয়ে কিভাবে করবে সে? তার জীবনে আপন বলতে আছেই কেবল এই একটা বোন। এই বোনটাকে সে অবহেলায় ফেলে যেতে পারবে না। তাই নিজের উচিত কর্ম বুঝে নিয়ে সে ক্লান্ত স্বরে বলল, কারো অনাগত সংসারে দুঃখের কাঁটা হয়ে ফুটে থাকবে না আমার বোন। নিশ্চিন্ত থাকতে পারো তুমি। ডিভোর্স পেপারও সে পাঠিয়ে দিবে, কিন্তু তার কাবিননামার পাওনাটা দিয়ে দেব। প্রান্তর কথার সমাপ্তি নিজেই টেনে দিল তাজ্জেব। ভাইয়ের কথা এভাবে ফুল স্টপ পড়ায় প্রিয়তা বুঝে গেল এবারে আর তার কোনো স্থান নেই। একটা তপ্ত শ্বাস ছাড়ে প্রিয়তা। অতঃপর এই ঘর থেকে বেরিয়ে যায়। একে একে সবাই বেরিয়ে যায়। তাজ্জেব সেদিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখে। প্রিয়তার বিধ্বস্ত মুখখানা দেখে হাহাকার করে উঠেছিল হৃদয়। এই তো এই মুখের অধিকারিণীকেই জীবনের প্রথমবার ভালোবেসেছিল সে। কত বাধা বিপত্তিকে উপেক্ষা করে বিয়ে করেছিল। সংসার জীবনে 3টি বছর তার সাথে আবদ্ধ থেকে এখন নিজে নিজেই সরিয়ে দিতে হলো তাকে। জীবন এ কেমন খেলা খেলো তার সাথে। সে ঠায় বসে থেকে নিজের ভালোবাসার নীরব বিদায় দেখে গেল। বুকের বাঁ পাশটায় পুরাতন স্মৃতিগুলো
কেমন টনটন করে উঠল। বুক চেড়ে বেরিয়ে এলো একটি দীর্ঘশ্বাস। বুকের যন্ত্রণার কাতরানো স্বরে মনে মনে সে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছিলাম প্রিয়তা, অনেক শখ করে বিয়ে করেছিলাম তোমায়, অথচ আমার ভাগ্য দেখো, তোমাকে নিজের করে পেয়েও নিজের নামে বন্দি রাখতে পারলাম না। ঠিক পালিয়ে গেলে তুমি, আমি নিজেও হাতে উড়িয়ে দিলাম। তাইব বিদেশ যাওয়ার পর এই 2টা বছর এক বিছানার কাছে পাশে থেকে তুমি আমার মেয়ে হয়ে উঠেছিলে মা। এটা তুমি রাখো, আরেক মায়ের স্মৃতি হিসাবে রাখো। প্রিয়তাকে তার গহনাগুলো আলমারি থেকে বের করে বুঝিয়ে দেওয়ার সময় জামেলা বানু নিজের এক জোড়া বালা দিয়ে উক্ত কথাগুলো বললেন। সেই সাথে চোখের পানি ফেললেন তিনি। সেদিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল প্রিয়তা। এটা অপ্রত্যাশিত ছিল। যেই মহিলা বিয়ের পর প্রথম দিকে তাকে নজরে নজরে রাখত, খুঁটে খুঁটে ভুল ধরত, আজ প্রিয়তার মনে হলো এই বাড়িতে এই একমাত্র মানুষ যে তাকে মন থেকে ভালোবাসে। জামেলা বানুরও ঠিক এমনটাই মনে হচ্ছে। তিনি অঝরে চোখের পানি ফেলছেন। আসলে নারী জাতি বড় বিচিত্র অনুভূতির বাহক। যেই মেয়েকে একসময় তিনি পুত্র বধূ রূপে চান না বলে নারাজ ছিলেন, এখন সেই মেয়ের জন্যই তার ভীষণ দরদ হচ্ছে। তিনি এই মুহূর্তে প্রিয়তাকে জড়িয়ে ধরে বললেন, তোমাকে এ বাড়িতে আনতে না চাইলেও কখনো এই বাড়ি ফিরিয়ে দেব আমি ভাবিনি, অথচ ভাগ্য দেখো আজ তাই করতে হচ্ছে। তবে তোমার সাথে আমার সম্পর্ক দূর হবে না কখনো। মায়ের ছায়া হিসাবে দূর থেকে হলেও আমাকে কাছে পাবে তুমি। অনেক বড় হও তুমি, জীবনে অনেক সুখী হও। আমার ছেলের সাথে থাকতে না পারলে অন্য স্বামীর ঘরে সুখী হও, আমি দোয়া দিলাম তোমাকে। এমন আরও কত কি বলে গেলেন তিনি। প্রিয়তা নীরবই সব শুনে গেল। অন্য স্বামীর ঘর কথাটা কানে বজ্রপাতের ন্যায় আঘাত হানল। সে সত্যিই কি কখনো দ্বিতীয় বিবাহে আবদ্ধ হবে? এত কিছুর পরও পুরুষ জাতিকে বিশ্বাস হবে তো তার? জানে না প্রিয়তা। সে কোনো জবাবও দিল না, কেবলই লেপ্টে রইল মাতৃতুল্য শাশুড়ির বুকে। সে যাওয়ার সময় শাশুড়ি মায়ের হাত ধরে নিচু স্বরে বলল, ছোটবেলায় নিজের মাকে হারিয়েছিলাম মা। সংসারে এই 3 বছরে আপনাকে পেয়ে মনে হয়েছিল মায়ের অভাব ঘুচে গিয়েছে। আপনি আমাকে নিজ সন্তানের মতো ভালোবেসেছেন, কখনো সখনো শাসনও করেছেন। আমি যদি উত্তরে কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন মা, আসি। কথাটা বলে বেরিয়ে আসে সে। সাথে পিছনে জামেলা বানুও এগিয়ে আসে। ড্রয়িং রুমে এগিয়ে আসতেই দেখতে পায় সুমি কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। ওকে দেখে এগিয়ে যায় প্রিয়তা। ভ্রু কুচকে বলে, কিছু বলবেন ভাবি? প্রিয়তার প্রশ্নে সুমি সচকিত দৃষ্টিতে তাকায়। মলিন কণ্ঠে জিজ্ঞেস করে, চলে যাচ্ছই তাহলে? জবাবে প্রিয়তা নির্লিপ্ত কণ্ঠে বলে, ভাবি, যার উছিলাই এ বাড়ি থেকেছি সেই মানুষটাই যখন চায় না আমি এখানে থাকি, তাহলে সেখানে যুদ্ধ করে তো আর টিকে থাকা যাবে না। সুমি জবাবে দ্বিধা করে বলে, কিন্তু তুমি তো বললে নিজের অধিকার ছাড়বে না। তুমি না গেলে তো জোর করে কেউ তোমাকে ডিভোর্সও দিতে পারবে না। আর ডিভোর্স না হলে তোমার পরে নীলের সাথে বিয়েও হবে না। সুমির এহেন কথায় দুঃখ মিশ্রিত হাসি দেয় প্রিয়তা। তারপর দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে বলে, এসব করতে হলে তো ওনার সাথে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ করে আমি জয়ী হয়ে গেলেও পরবর্তীতে কি কোনো ফায়দা হবে বলো? সুমি এবার ক্যাবলার মতো চেহারা করে বলে, তোমার সংসার তো টিকে যাবে, এর চেয়ে আর বড় কোনো ফায়দা হয় বলো? জবাবে তাচ্ছিলের হাসি হাসে সে। অতএব দায়সারা কণ্ঠে বলে, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা যায় ভাবি, কিন্তু যুদ্ধ তারা একে অপরের সাথে আবদ্ধ হয়ে সংসার করা যায় না। এভাবে যুদ্ধ করে সংসার টিকালে পরবর্তীতে আমার জীবন অতিবাহিত করা কঠিন হয়ে যাবে। বিচ্ছেদের পর সুখে বা দুঃখে একা ভালো থাকা যায়, কিন্তু অন্যের মাঝে এভাবে জোর করে এমন পরিস্থিতিতে সংসার টিকিয়ে ভালো থাকা যায় না। আর আমি চাইও না এভাবে থাকতে। সুমি এবার নীরব হয়ে গেল। সত্যি জোর করে কখনো সংসার হয় না, আর হলেও সেটাতে প্রতি মুহূর্তে অবজ্ঞার যন্ত্রণা ছাড়া অন্য কিছু অবশিষ্ট থাকে না। কিন্তু সে চাচ্ছে এই মেয়েটির ঘর না ভাঙুক। এমন মিষ্টি একটি মেয়ে এতদিন একসঙ্গে ছিল, এর বিচ্ছেদ না হোক। নিজেদের মাঝের বন্ধনটাকেও ছিন্ন করতে ইচ্ছে করছে না তার, কিন্তু চাইলেও কি আর এই বাঁধন ধরে রাখা যাবে? যেখানে সুতোর টান সেখানেই যে ছিঁড়ে গিয়েছে।
সেখানে তাদের দুই জায়ের বিনা সুতোর বন্ধন টিকবে কিভাবে? এই মায়ার বন্ধন হয়তো ত্যাগ করতেই হবে। তপ্ত শ্বাস ছাড়ল সে, মলিন কণ্ঠে বলল, তোমাকে অনেক মনে পড়বে প্রিয়তা, খুব খুব মনে পড়বে। কথাটা বলতে নিয়ে গলা ভিজে এলো তার। প্রিয়তা সেটা লক্ষ্য করে এগিয়ে গেল সুমির কাছে। ওকে সান্ত্বনা দিতে কাঁধে হাত রেখে বলল, আরে আমি তো চোখের আড়াল হচ্ছি না, এই পাশের বিল্ডিং, মনে পড়লে চলে এসো। মাথা ঝাঁকালো সুমি। প্রিয়তা আর কিছু বলল না। সেখানে এসে উপস্থিত হলো প্রান্ত। সে প্রিয়তার দিকে হাত বাড়িয়ে বলল, ব্যাগটা আমার কাছে দে। কথাটা শুনে চুপচাপ ভাইয়ের হাতে ব্যাগ এগিয়ে দেয় প্রিয়তা। তারপর বাড়ি থেকে বেরিয়ে আসতে নিয়ে লক্ষ্য করে একটু দূরে দাঁড়িয়ে থাকা উপমাকে। সে কেমন ব্যঙ্গ করে হাসছে তাদের দেখে। সেই হাসি দেখেই শরীর জ্বলে ওঠে প্রিয়তার। সে দৃষ্টি নামিয়ে ফেলল। অতঃপর সবাইকে ডিঙিয়ে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে। ড্রয়িং রুমে দাঁড়ানো বড় ভাসুরকে দেখেও যেন দেখল না সে। লোকটা তার বইয়ের রেপ্লিকা। তাদের বিয়েতে ঘোর বিরোধ ছিল এই লোকের। নিজ ভাইয়ের সাথে তাদের বিচ্ছেদ এই লোককেও যেন আনন্দিত করছে। তার ভাবভঙ্গিমাতেই তা স্পষ্ট। অথচ তারাই আরেক ভাই তামিমকে দেখে মনে হচ্ছে এমন ঘটনায় চরম লজ্জিত সে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রিয়তা একে একে সবাইকে দেখে শাশুড়ি ও সুমির পাশাপাশি তার কাছেও বিদায় নিয়েছিল। তারপর আর দেরি করেনি সেখানে। যত দ্রুত সম্ভব অল্প সময়ে প্রিয়তারা বিদায় নিল সবার থেকে। কি যেন মনে করে নিচে এসে উপরে ফিরে তাকালো একবার। এ বাড়ির চৌকাঠ হয়তো আর কখনো মারানো হবে না তার, প্রতিবেশী হওয়ার খাতিরেও না। তাই শেষবার মুখস্থ করে নিল বাড়িটাকে। শেষবারের জন্য তাকালো পাঁচতলায় তাদের ঘরটার দিকে। এখনও কত প্রাণবন্ত ঘরটা, অথচ বিদায় নিচ্ছে তার মাঝে থাকা একটি প্রাণ। হঠাৎ দম বন্ধ হয়ে আসে তার। কেমন তিক্ত এক অনুভূতি গলা টিপে ধরে যেন। এবারের প্রত্যেকটা ইট সিমেন্ট অসহ্য লাগে। যেখানে ভালোবাসার বিচরণ থেকেও ভালোবাসার মানুষটি নিজের থাকে না, সেখানে থাকাটা যাতনার। ছুটে পালালো সে এই যাতনা ছিঁড়ে। হাঁটা দিল সামনের পথে। এই তো পাশের বিল্ডিংয়েই তার ভাইয়ের বাসা। অথচ এইটুকু দূরত্বই অতিক্রম করতে পারছে না সে। শেষ যাত্রার ভার তার অন্তরের সাথে দেহেও চেপে ধরেছে হয়তো। সে পা ফেলতেই পারছে না। তবু জোর কদম চালালো সে। বাড়ির প্রায় কাছাকাছি এসে প্রান্ত নিজ বোনের পানে দৃষ্টি দিল। সে জানে একে নিয়ে বাসায় ঢুকলে আরেক দফা ঝড় বয়ে যাবে এই মেয়ের উপর দিয়ে। তাই সে বোনকে শক্ত করতে সাহস জুগিয়ে বলল, শোন প্রিয়তা, নিজের সাথে যাই হয়ে যাক, কখনো ভেঙে পড়বি না। মন যদি দুর্বল হয় বাহিরে তা প্রকাশ করবি না। কেননা এই পৃথিবীর মানুষগুলো বড় নিষ্ঠুর, নরম কাঠে বল দেখায় এরা। তুই যদি নিজের মনের দুর্বলতা প্রকাশ করিস, তোকে আর কখনো সবল হতে দিবে না কেউ, বরং বারবার ভাঙার খেলায় মত্ত হবে। এটা সব স্থানে সমানভাবে প্রযোজ্য, মনে রাখিস। ভাইয়ের কথাগুলো প্রিয়তা স্পষ্ট বুঝল কিসের ভয় পাচ্ছে প্রান্ত। আরেক দফা ধকল যে তার সইতে হবে, তার জন্য প্রস্তুত করার ইঙ্গিত এটা। তা তার চেয়ে ভালো আর কে জানে। সে তার বড় ভাইয়ের দিকে তাকিয়ে হেয়ালি করে বলে উঠল, শক্ত থাকলেও কি কেউ ভাঙা বাদ দেয় ভাইয়া? আব্বু আম্মু মারা যাওয়ার পর তো কম শক্ত ছিলাম না আমরা, তবুও কি ভাঙার চেষ্টা কেউ বাদ দিয়েছে? তবে কি লাভ এই শক্ত থাকার অভিনয় করে? প্রান্ত প্রতি উত্তরে ধাতস্থ কণ্ঠে বলল, ভাঙার চেষ্টা করলেও কি ভাঙতে পেরেছে আমাদের? আমরা তো নিজের পাওনা বুঝে নিয়েছি। যদি ওই অভিনয়টুকু না করতাম তবে মাথার ছাদ থাকতো না আমাদের। এই বিল্ডিংয়ের জায়গা হওয়া তো অনেক দূর। কথাটা শুনে নীরব হয়ে গেল প্রিয়তা। সত্যি তখন যদি সব দিক থেকে ধেয়ে আসা তীরগুলোর বিপরীত সিনা টান করে না দাঁড়াতো তারা, তবে এভাবে নিজেদের পাওনা আর পাওয়া হতো না। এই জন্যই হয়তো শক্ত থাকতে হয়। প্রিয়তা আর কিছু বলল না, কিন্তু তার ভাই তাকে শক্ত থাকতে বললেও সে কি আর তখনের মতো শক্ত থাকতে পারল? না, পারেনি প্রিয়তা। যন্ত্রণার পাহাড়ে পুরাতন যন্ত্রণাগুলো যোগ হচ্ছে যেন। মায়ের মুখ মনে পড়ছে, ছোট থেকে করা কষ্টগুলো মনে পড়ছে। সেই সাথে তাজ্জেবের পাশে নীলির অবস্থানের কথা মনে পড়ছে। সব কিছুর ভারী মনটা ভেঙে আসছে তার। সেই রেস চেহারায় ফুটে উঠেছে। সেটা লক্ষ্য করে প্রান্ত বলল, তুই কি তায়েবের জন্য কষ্ট পাচ্ছিস পিউ?
ভাইয়ের প্রশ্নে সম্বিত ফিরে তার নিজেকে দ্রুত ধাতস্থ করে নেয় সে গম্ভীর কণ্ঠে বলে। কয়ে না তো। প্রান্ত বিচক্ষণের ন্যায় বলে। কিন্তু তোর চেহারা তো বিধ্বস্ত, চোখও ভিন্ন কিছু বলছে। প্রতি উত্তরে নিশ্চুপ রয় প্রিয়তা। প্রান্ত কিছু সময় চুপ থেকে খানিকটা দ্বিধা করে বলে। তুই ভালোবাসিস তাকে? প্রিয়তা এবার চোখ ফিরিয়ে নেয় নিষ্প্রিয় কণ্ঠে বলে। মন বসেছিল হয়তো, কিন্তু এখন তো ভেঙে গেছে। বিয়ে 3 বছরে নিজের স্বামীর সাথে স্বাভাবিক কোনো সম্পর্কে জড়াতে পেরেছো কখনো? সব বউরা তার স্বামীর আকর্ষণ পেতে সেজেগুজে শাড়ি পরে ঘুরে বেড়ায়, স্বামীর মন মতো চলাফেরা করে। কিন্তু তোমার বেলায় কখনো করেছো সব? করেছে তো শুধু বাড়াবাড়ি, কীভাবে স্বামীর থেকে পালিয়ে বেড়ানো যায়, স্বামীকে লোকের সামনে লজ্জায় ফেলা যায়, অপদস্থ করা যায়, এসব নিয়ে থেকেছে শুধু। এমন করলে সংসার টিকবে কারো? শুধু বিয়ে হইলেই হয় না প্রিয়তা, বৈবাহিক সম্পর্কটা সারা জীবন টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়। মেয়েরা তার স্বামীকে চোখে হারাতে ব্যস্ত হয়, কিন্তু তুমি তো তার দৃষ্টি থেকে পালিয়ে বেরিয়েছো। তোমার বর তোমাকে ডিভোর্স দিতে চাইবে না তো কি করবে? বিয়ে করে বউরূপী বোন পালবে? ভরাকান্ত হৃদয় নিয়ে শ্বশুরবাড়ি থেকে শেষ যাত্রা শেষে ভাইয়ের বাড়ি এসে পা রাখতেই তার ভাবি এসব বলে বকবক করে যাচ্ছে। প্রিয়তা আগে থেকেই জানতো এমন কিছু হবে, তাই তেমন প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে। শুনেও যেন কিছু শোনেনি এমন গা ছাড়া ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কিন্তু পাশ থেকে প্রান্ত ধমকের সুরে পড়ল। তুমি থামবে বিন্দু? মেয়েটা এমনি সংসার ভাঙার যন্ত্রণায় পুড়ছে, তাকে আর পুড়িও না। অন্যের চরকায় তেল না দিয়ে নিজের কাজে যাও। স্বামীর কথায় তার দিকে কড়া চোখে তাকালো বিন্দু। সে প্রতিবাদ করে বলল। আমি থামবো কেন? ভুল কিছু বলেছি আমি? তোমার সাথে এমন করলে তুমি কি আমাকে এই সংসারে টিকিয়ে রাখতে না? তাহলে তোমার বোন বলেই কি তার বেলায় নিয়ম পাল্টে যাবে? প্রান্ত বিরক্ত হয়ে বলল। নিয়ম পাল্টানোর কথা কে বলেছে? পাল্টালোই বা কোথায়? সে তো চলেই এসেছে। বিন্দু তাচ্ছিল্য করে বলল। স্বামীর ভাত তো আর খাওয়ার মুরদ নেই, ভাইয়ের ঘাড়ে বসে বসে খাবার খেতে এসেছে। কথাটা শুনে রাগে ফুঁসে উঠল প্রান্ত, সাথে প্রিয়তার গা জ্বলে উঠল। সে আর নিশ্চুপ থাকতে পারল না। প্রান্ত পাল্টা জবাবে কিছু বলতে যাবে, তার আগেই প্রিয়তা কথা টেনে নিয়ে বলল। ভুল বললে ভাবি, আমি আমার ভাইয়ের টাকাই খেতে আসিনি, উল্টো আমার টাকাই ভাঙিয়ে খাচ্ছ তোমরা। আমার আপু তো কম ছিল না, আমারও কম নেই। আইন মোতাবেক সেসবের ভাগিদার আমিও, সেটা মনে রেখো। সেটা সম্পূর্ণটা এখন তোমরা ভোগ করছো। কথাটা শুনে অপ্রত্যাশিত এক ধাক্কা খেল বিন্দু। চেহারার ভঙ্গিমা বদলে গেল তার। প্রিয়তা যে এমন কিছু বলবে তা তার ধারণাই ছিল না, তাই থমকাতে বাধ্য হলো সে। কিন্তু পরক্ষণে আবার নিজেকে পূর্বে রূপে ফিরিয়ে নিয়ে বলল। এই বয়সে কোনো মেয়ে তার বাবার সম্পত্তির অংশ নাই, সব ছেলেরা ভোগ করে। মেয়েদের জন্য ওসব শেষ বয়সের পাওনা, তাই তোমার এখন এসব বলা অযৌক্তিক। এবার প্রিয়তা ব্যঙ্গ করে হেসে জবাব দেয়। এটা কোন সংবিধানে লেখা আছে বলতে পারো ভাবি? আমার জানা মতে তো বাবা মারা যাওয়ার পরই সব সম্পত্তির ওয়ারিশ আমি হয়েছি। আমার যখন খুশি তখন আদায় করতে পারবো, কেউ বাধা দিতে পারবে না এতে। প্রিয়তার এহেন জবাবে কিছুটা দমে যায় বিন্দু। চোখ দুটো সরু করে কণ্ঠ কিঞ্চিত নামিয়ে বলে। স্বামীর কাছে থেকে অবহেলা পেয়ে এখানে চলে এসেছো সেই সম্পত্তির ভাগ নিতে? প্রিয়তা নির্লিপ্ত কণ্ঠে বলে। কেউ যদি বাধ্য করে তবে নিজের ভাগ তো বুঝে নিতেই হবে, আর তারা যদি বাড়াবাড়ি করে তবে আমার এখন সেসব চাই না, আমার কেবল শান্তি চাই। এখন ভেবে দেখো কি করবে। কথাটা বলে নিজের ঘরে চলে গেল প্রিয়তা। আর বিন্দু একদম নিশ্চুপ হয়ে গেল। স্বার্থের টান পড়বে ভাবতেই দমে যেতে বাধ্য হলো সে। চুপসে যাওয়া মুখ নিয়ে রান্নাঘরে এগিয়ে গেল সে। প্রান্ত এসব দিকে তপ্ত শ্বাস ছাড়ল। সে একা সব সম্পদ ভোগ করছে। প্রিয়তার মুখে এমন কথা শুনে বুকে খানিকটা চোট লাগলেও স্বস্তিও পেল খানিক। সে নিজেই তো প্রিয়তাকে শক্ত হয়ে সব আঘাত প্রতিহত করতে বলেছিল। প্রিয়তা তো এই জন্য এসব বলল। সে যেভাবেই হোক তাতে সফল হয়েছে এই ঢের। প্রান্ত জানে এসব না বললে বিন্দু এত সহজে থামতো না। আর এসব শোনার পর বিন্দু আর প্রিয়তাকে নিয়ে বাড়াবাড়ি করবে না, তার সাথে খারাপ আচরণও করবে না। এত সম্পত্তির দখলদারিত্ব কেই বা ছাড়তে চায়? এর চেয়ে ভালো সে ননদকে মেনে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরটায় চলে এসেছে প্রিয়তা। দরজা খোলাই ছিল। সে দেখতে পেল
সে ও বাড়িতে যাওয়ার সময় যেভাবে রেখে গিয়েছিল কোনো কিছু তেমন নেই। নিজের মতো করে গুছিয়ে নিয়েছে বিন্দু, এমনকি ফার্নিচারগুলোরও জায়গা বদল হয়েছে। এইখানে যে সবটাই বিন্দুর আধিপত্য তা বোঝাতেই যেন এই চেষ্টা। প্রতিবারই এমনটা করে বিন্দু। প্রিয়তা আসবে কেবল গেস্টের মতো, এটা বুঝিয়েই ছাড়ে। প্রিয়তা কাবার্ড খুলে দেখলো সেখানেও বিন্দুর কাপড় চোপড় স্থান পাচ্ছে। সে সেগুলো এক পাশে সরিয়ে নিজের ড্রেসগুলো রাখার জায়গা গুছিয়ে ফেলল। তারপর সঙ্গে নিয়ে আসা সব কিছু গোছাতে শুরু করলো। সব কিছু নিজের সুবিধা মতো গুছিয়ে গোসল সেরে বিছানায় গা এলিয়ে দিল সে। কিছুটা বিশ্রাম দরকার। এই বিশ্রাম নেওয়ার সুযোগে মস্তিষ্কে লাই পেয়ে উঠল। আবারও যন্ত্রণাময় ঘটনাগুলো টেনে টেনে স্মৃতিরূপে সজাগ করে দিল নিজ দায়িত্বে। সেই স্মৃতির দহনে চোখে জ্বালা করে উঠল প্রিয়তার। এই চোখেই তো সে কাউকে নিয়ে স্বপ্ন সাজালো, বুক উজাড় করে ভালোবাসলো, অথচ এই চোখেই এখন যন্ত্রণার বিচরণ। প্রিয়তার দু চোখ ছাপিয়ে যন্ত্রণারা উপচে পড়ল। সারাদিন শক্তের কলসে আবদ্ধ থাকা কন্যা নরম হয়ে এলো, ভেঙে পড়ল তাকে সোজা করে রাখা মিথ্যা কাঠামো। অঝরে কাঁদতে লাগলো সে। কেন বারবার তার সাথে এমনটা হচ্ছে? তার প্রাপ্তির খাতায় কেন শেষ পর্যায়ে এসে প্রতিবার শূন্য হচ্ছে? সে তো সব সময় খুব যত্নে জীবনের সমীকরণ মেলাতে চায়, তবে কোথায় তার ভুল থাকে? সে জানে এবার ঘটনায় তার ভুল হিসেবে কোনটা সবার দৃষ্টিতে পড়ে। ভাবির কথাগুলোই একজোটে ভুল হিসেবে উপস্থাপন করবে সবাই, কিন্তু সেগুলো কি আসলেই ভুল? ওইটুকু বয়সে যখন সে স্বামীই বুঝতো না, স্বামীর মনোরঞ্জন করতো কিভাবে, এটা মানুষজন কেন বুঝছে না? তার যে বিবাহ কেন বোঝেনি? নিজেই নিজেকে প্রশ্ন করে সে, কিন্তু কোনো উত্তর পায় না। কেবল দু চোখ বেয়ে পানি গড়ায়, চোখের পানিও মনের দুঃখে একাকার হয়ে যায়। ক্রমাগত কান্নায় ক্লান্তি ভর করে শরীরে। এইভাবে একসময় সে ঘুমিয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে, ঘড়িতে 8টা বাজে। বেশ কিছু সময় অনেক কিছু ভেবে বিন্দু উকি দিল প্রিয়তার ঘরে। এই নিয়ে 3বার এ ঘরে উকি দিয়েছে সে, কিন্তু প্রিয়তা ঘুমে থাকায় ফিরে যেতে হয়েছে প্রতিবারে। কিন্তু সে এবার সজাগী আছে, তাই এ যাত্রায় ফিরে না গিয়ে ঘরে ঢুকলো বিন্দু। প্রিয়তা ভাবির দিকে তাকিয়ে দেখে কেমন দ্বিধা করছে বিন্দু। সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে? জবাবে বিন্দু বলে উঠল, রাত হয়ে গেছে, দুপুরে তো না খেয়ে ঘুমালে, এখন কয়টা খেয়ে নাও, তোমার জন্য আগে ভাগে রান্না করেছি। বিন্দুর দিকে তাকিয়ে মিথ্যা হাসি দিল প্রিয়তা। বিন্দুর কণ্ঠ এখন একদম নরম। সে বুঝে গেল তখনের দেওয়া ডোজ কাজ করেছে। মানুষ আসলে শক্তের ভক্ত আর নরমের জম। সে তখন শক্ত হয়েছে বলেই বিন্দু এত নরম হয়েছে। সে ধাতস্থ কণ্ঠে বলল, যাও, আসছি। কথাটা বলে হাদিস বইটা রেখে উঠল প্রিয়তা। এখানে এসে কষ্টগুলো বুকে চেপে ধরেছিল তার, তাই মন না চাইলেও হাদিস বই নিয়ে পড়তে বসেছে সে। সামনের বছর তার এইচএসসি পরীক্ষা, কিন্তু তখন বিষাদের মুহূর্তে একাডেমিক বইগুলো সঙ্গে নিয়ে আসার কথা মাথায় ছিল না। সেগুলো নিয়ে আসলে হয়তো একাডেমিক বই নিয়েই বসতো। তবে দুঃখ ভোলার মাধ্যম হিসেবে এই হাদিস বইটাও মন্দ লাগছে না, বরং এর মাঝে উল্লেখ করা সাহাবীদের ছোট ছোট সংগ্রাম ও কষ্টের গল্পগুলো নতুন দমে অনুপ্রেরণা দিচ্ছে তাকে। কষ্ট ভুলতে পারছে সে। সাহাবীরা আগে কত কষ্ট সহ্য করেছে, সে তুলনায় তার দুঃখগুলো তো অতি সামান্য। বিয়ের পর পড়া বাদ যায়নি তার। জামাই শিক্ষিত, বউকে শিক্ষিত হতে হবে, এই যুক্তিতে তাজ্জবি তার পড়ার জোর দিয়েছিল। বিয়ের পর সংসারের কাজ আর তার উপর না চাপিয়ে পড়াশোনাটা চাপিয়ে দিয়েছিল তার স্বামী। আর তাজ্জবের সিদ্ধান্তের উপর ও বাড়ির কেউ কিছু বলার সাহস পায়নি। লোকটা একটু বেশি জেদি কিনা। সেই সুবাদে লেখাপড়া বেশ ভালোই চলেছে প্রিয়তার। সংসার করেও নিয়মিত স্কুল কলেজ পড়েছে। এসএসসিতে সব বিষয়ে A+ পেয়েছিল সে। তারপর তাকে কলেজে ভর্তি করা হলো। এটাও তাজ্জবের ইচ্ছায়। সে তখন বিদেশে চলে গিয়েছে, কিন্তু প্রিয়তার খেয়াল রাখা অব্যাহত ছিল। তারপর ধীরে ধীরে সব বদলে গেল। জীবন কখন কোন দিকে মোড় নেয় তা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না, জানতে পারে না। আমাদের আগে থেকে কিছুই জানা থাকে না, পরে কি হবে
সেই কি কখনো জানতো তাজেব তার জীবনসঙ্গী হবে? কিন্তু হয়েছিল তাই। সেই আধ পরিচিত মানুষটা হুট করে একদিন তার স্বামী রূপে হাজির হয়েছিল। আবার হুট করে সে জীবন হারিয়ে যাচ্ছে আবার হুট করে সে জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। তারপর এগিয়ে গেল খাবার টেবিলে। বিন্দু অনিচ্ছাতে হলেও বেশ সমাদর করছে তাকে, এটা সেটা তুলে দিচ্ছে। তখন এর বাঘিনী বিন্দু এখন নরম হয়ে তার ক্ষতে মলম লাগাচ্ছে। মেকি কণ্ঠে সে বলছে, এখন খেতে মন চাইবে না তোমার, এটা স্বাভাবিক। কিন্তু জানো তো, এখনই তোমার নিয়ম মতো খেতে হবে। তা না হলে মন শক্ত রাখবে কিভাবে? পেট ভরা থাকলে দুঃখও কম লাগে জানো। না খেলে কিন্তু চিন্তায় ও অপুষ্টির ঘাটতিতে শরীর পড়ে যাবে। তাছাড়া ডিভোর্স তো এমন কিছু নয় যার জন্য না খেয়ে থাকতে হবে, তাই না? কত মেয়ে ডিভোর্স হয়, পরে আবার ভালো ছেলের সাথে বিয়ে হয়, সে সংসারে কিন্তু তখন সুখী হয়। আর এটাই নিয়ম। প্রথম ঘর অনেকের ভাঙলেও দ্বিতীয় ঘর টিকে থাকে বেশিরভাগের। বেশ সুখেই থাকা যায় দ্বিতীয় ঘরে। তুমিও সুখী হবে দেখো। বিন্দু হঠাৎ এত মধুর কথার জাল কেন বিছিয়েছে তা এতক্ষণে বুঝল প্রিয়তা। শান্ত ব্রেনে এখন যে তাকে আরেক বিয়ের ব্যবস্থা করে এ বাড়ি থেকে তাড়াতে চাইছে তা সে ঢের বুঝল। এতে বিন্দুর সাপও মরবে, লাঠিও ভাঙবে না। প্রিয়তা এ বাড়ি থেকে বিদায় হবে ঠিকই, কিন্তু সম্পদ এখন ভাগ করে দিতে হবে না। বেশ ভালো পরিকল্পনা করেছে তার ভাবি। সে খানিকটা আড়ালে হাসলো, তারপর শান্ত কণ্ঠে বলল, দ্বিতীয় সংসারে সবাই সুখী হয় না ভাবি, বরং মুখ বুঝে সেসব বিষয় সহ্য করে নেওয়া যায়, যা প্রথম সংসারে কোনো মেয়ে করেনি। সে খারাপ এটা না শোনার জন্যই হাজারো কষ্ট সয়ে দ্বিতীয় ঘর করে প্রত্যেক নারী। হ্যাঁ, ব্যতিক্রম থাকে না তা বলছি না, অনেকে হয়তো সুখী হয়, কিন্তু আগে থেকে চার নিশ্চয়তা দেওয়া যায় না। তাই এমন ফালতু চিন্তা বাদ দাও। প্রিয়তার এমন কথায় সচকিত হয় বিন্দু। থমথমে গলায় জিজ্ঞেস করে, এটাকে ফালতু চিন্তা হলো তোমার? প্রিয়তা জোর দিয়ে বলল। অবশ্যই ফালতু চিন্তা। এবার বেশ অবাক হলো বিন্দু। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তার মানে কি বলতে চাইছো তুমি? সে নিষ্প্রিয় কণ্ঠে জবাব দিল, তুমি যেটা বুঝেছো সেটাই। আমি আর কখনো বিয়ে করব না। একটা মেয়ে মানুষ কখনো সারা জীবন একা চলতে পারে? বিস্মিত অভিব্যক্তিতে জবাব তার। প্রিয়তা গম্ভীর কণ্ঠে বলল, সবাই একাই চলে ভাবি, আশেপাশের সবাই কেবল খানিক পথের সঙ্গী হয় মাত্র। মাঝপথে অনেক সঙ্গীর বদল হয়, হারিয়ে যায়, কিন্তু জীবনটা যা তার সারা জীবন ওভাবেই পার করতে হয়। হোক ভিন্ন সঙ্গীর সহিত অথবা একা, জীবন কেটেই যায়। কিন্তু আমি কেবল জীবন কাটানোর জন্য বাঁচতে চাই না। আমি আমার নিজের সবটা দিয়ে ওসব মানুষকে ভালো রাখার জন্য বাঁচতে চাই, যাদের জন্ম থেকেই একা চলতে হয়। ফুটপাতের অসহায় বাচ্চাদের জন্য কিছু করে যেতে চাই আমি। এতে কেউ আমাকে সাপোর্ট না দিলেও আমি নিজের সিদ্ধান্তে অটল থাকব। কথাটা বলে খাবার শেষ করে উঠল প্রিয়তা। বিন্দু বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। এই মেয়ে দেখি তালাকপ্রাপ্তা হওয়ার আগেই উচ্ছন্নে গেল। প্রিয়তা সেসব উপেক্ষা করে চলে গেল। আপনারা নিশ্চিত যে দুজন বিচ্ছেদ চাইছেন? একজন আইনজীবীর সামনে বসে রয়েছে তাজ্জেব ও প্রিয়তা, সাথে প্রান্ত উপস্থিত আছে। তারা ডিভোর্সের জন্য আইনজীবীর দ্বারস্থ হতেই প্রশ্নটা করল সে। প্রিয়তা চোখ তুলে তাকালো, জবাবে স্পষ্ট কণ্ঠে বলল, নিশ্চিত না হলে তো আর এখানে আসতাম না। প্রতিক্রিয়া স্বরূপ লোকটি গম্ভীর হয়ে গেল, ধাতস্থ কণ্ঠে বলল, তবুও বলছি, নিজেরা একবার আলোচনা করে দেখেন। এখন হয়তো হুটহাট একটা ঘরের মাঝে সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছেন, কিন্তু ডিভোর্স একবার হয়ে গেলে তা আর কোনো পথ থাকে না ফেরার। ইসলাম শরীয়ত মোতাবেক নিজের ডিভোর্সি বউকে আবারও বিয়ে করা যায় না, জানেন তো। এই জন্য সেই তালাক প্রাপ্ত বউকে আরেক স্থানে বিবাহিত সম্পর্কে কাটিয়ে সেখানেও ডিভোর্স হলে তারপর বিয়ে করার সুযোগ থাকে। আর সেভাবে কখনো নিজের জীবন তাকে পাওয়া হয় না। তাই এখন আরেকবার ভাবুন, বাসায় ফিরে যান, সময় নিন, একসাথে কিছুদিন থাকুন, তারপর সব ঠিক না হলে তখন আসবেন। এবারও প্রিয়তা জবাব দিল, তার আর কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না, আমরা ভেবেই এসেছি। কথাটা শুনে লোকটা তাজ্জেবের দিকে তাকালো। সে একদম নীরব। তা দেখে আইনজীবী লোকটা বলল,
আচ্ছা তাহলে আপনারা এখন না হয় একটু আলোচনা করুন, আমি বাইরে দাঁড়াচ্ছি। নিজের কথা সমাপ্তি টেনে বেরিয়ে গেল লোকটা, সাথে প্রান্তও বেরিয়ে গেল। যাওয়ার আগে বোনের দিকে তাকিয়ে একটু আশার আলো খুঁজল সে, যদি সম্পর্কটা স্বাভাবিক হয়। তাজ্জেবের প্রতি প্রিয়তার অনুভূতির জন্ম হয়েছে, এটা বুঝেও যদি তাজ্জেব ফিরে আসে, এই আশা একটু একটু করে তার মনে গজিয়ে উঠল। সে এক বুক আশা নিয়ে বেরিয়ে গেল আইনজীবীর সাথে। অপরদিকে সেখানে পাথরের মতো নীরব হয়ে বসে রইল দুজন। প্রিয়তা কোনো কথা বলছে না, এমনকি তাজ্জেবের দিকে ফিরেও তাকাচ্ছে না। কিন্তু তাজ্জেব দৃষ্টি দিল মেয়েটির মুখে, গম্ভীর সে চাহনি। কি মনে করে সে জিজ্ঞেস করলো। কিছু কি বলার আছে? তাজ্জেবের গলাটা কেমন যেন শোনালো, তার কথার ভঙ্গিতে থমকালো প্রিয়তা। এমন কণ্ঠ তো একমাত্র দুঃখ লুকাতে চাওয়া ব্যক্তির হয়, কিন্তু তার জানা মতে তাজ্জেবের তো কোনো দুঃখ নেই, সে তো বেশ মজা করে বিয়ে করতে যাচ্ছে। তবে তার গলা এমন শোনাচ্ছে কেন? প্রিয়তা একবার চোখ তুলে দেখতে চাইল তাকে, আবার পরক্ষণে কি মনে করে ফুঁসে উঠল। যে পুরুষ তার মন ভেঙেছে, সে পুরুষের যদি কোনো গোপন ভাঙার গল্পও থাকে, তাও সে শুনবে না। সে কেবল তিক্ত কণ্ঠে বলল, এই বিচ্ছেদ নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই, তবে একটা কথা না বলে পারছি না। উচ্চশিক্ষা সবসময় মানুষকে শিক্ষিতই করে না, বরং মাঝে মাঝে মূর্খদের চেয়েও অধম করে তোলে। তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি। কথাটা বলে বেরিয়ে আসে প্রিয়তা। তাজ্জেব কেবল ফ্যাল করে তাকিয়ে থাকে, বোঝার চেষ্টা করে মেয়েটি তাকে কতটা নিচু করে কথা বলে গেল। এইভাবে কথা বলাটা বেমানানো নয়, সে নিচু স্তরের কাজই তো করেছে। বউকে ক্ষুদ্র কারণে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করতে চাইছে, এতটা নিচু কবে কিভাবে হলো সে? আইনজীবীর সাথে পাকা কথা শেষ করে সেখান থেকে বেরিয়ে গেল তারা। যেহেতু বিচ্ছেদের সমাপ্তি হবে, সেখানে সময় নিয়ে দেরি করে লাভ নেই, বরং যত দ্রুত কাজ হয় ততই ভালো। কিন্তু হুট করে বললেই তো আর একদিনে তালাক দেওয়া সম্ভব নয়, এর জন্য সময় দরকার। আইনজীবীকে কাগজপত্র তৈরি করতে বলে বেরিয়ে আসে তারা। যাত্রাপথে প্রান্ত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ভিতরে কোনো মীমাংসা হলো না তোদের? তাইব কিছু বলেনি? প্রিয়তা ভাবলেশহীন ভঙ্গিতে বলল, জানতে চাইলো আমি কিছু বলতে চাই কিনা। কথাটা শুনে চোখ মুখ চকচক করে উঠল প্রান্তর। উজ্জ্বল মুখশ্রী নিয়ে সে বলল, তার মানে সে এই সম্পর্ককে আরেকটা সুযোগ দিতে চাইছিল, তাই তো? প্রিয়তার এবারও গা ছাড়া জবাব। জানি না। প্রিয়তার উত্তরে অসন্তুষ্ট হতে পারল না প্রান্ত। সে তার কথা এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা তুই তায়েবকে জানালি না কেন যে তুই তাকে ভালোবাসিস? এটা জানলে হয়তো সে ফিরতেও পারত। সে তো কেবল তোদের সম্পর্কের ফাঁকা স্থানটাকে কেন্দ্র করেই এই বিচ্ছেদ চাইছে। প্রান্তর কথায় তাচ্ছিল্য হাসি হাসে প্রিয়তা, হেয়ালি করে বলে, তুমিও এটা বিশ্বাস করো ভাইয়া? প্রান্ত ধাতস্থ হলো এবার, বলল, বিশ্বাস না করার কি আছে? তোদের সম্পর্কের গ্যাপ তো সবারই জানা। তাছাড়া তায়েব সেদিন এটা সবার সামনে বললও তো। ভাইয়ের এমন সহজ সরল কথায় তপ্ত শ্বাস ছাড়ল প্রিয়তা, গম্ভীর কণ্ঠে বলল, সম্পর্কের ফাঁকা স্থান তো বিয়ের শুরু থেকেই ছিল। সে একটা বছরে কিন্তু একবারও সে এসব নিয়ে কোনো অভিযোগ করেনি, এটা ভেবেছো? বনির প্রতি উত্তরে থতমত খেলো প্রান্ত, দ্বিধা করে জিজ্ঞেস করলো, কি বলতে চাইছিস তুই? এটাই যে পরনারীর গন্ধ পেয়েছে সে। তৃতীয় ব্যক্তির আগমন না হলে কোনো বিচ্ছেদ তো দূরে থাক, বিচ্ছেদের কথাও হতো না। সম্পর্কের ফাঁকা স্থান তো একটা বাহানা মাত্র। নিষ্প্রিয় কণ্ঠে জবাব তার। প্রান্ত এবার নিশ্চুপ হয়ে গেল। কথাটা ফেলনা নয়, তাদের মাঝে নীলির অনুপ্রবেশ না ঘটলে হয়তো তাদের বিচ্ছেদের কথা কখনো উঠতো না। কেননা তৃতীয় পক্ষের আগমন ব্যক্তির যত্নহীন একটা সম্পর্ক বড়জোর পাঞ্চে হতে পারে, কিন্তু তিক্ত হয় না। দুজনের মধ্যবর্তী বন্ধন ঢিলা হতে পারে, কিন্তু ছিঁড়ে যায় না। সম্পর্ক তিক্ত হতে দুজনের বন্ধনকে ছিঁড়তে হলে তো অত্যাবশ্যকীয়ভাবে তৃতীয় ব্যক্তির প্রয়োজন। তাজ্জেব ও প্রিয়তার মাঝের সে তৃতীয় ব্যক্তি হলো নীলি। সেই তৃতীয় সত্তা এতটাই ভয়ঙ্কর যে এই দুজনের চলমান সম্পর্কে বীজ দিয়ে সুমিষ্ট মধুর নেশায় তাজ্জেবকে নিজের দিকে টেনে নিয়েছে। সেদিকে তাজ্জেব যত আকৃষ্ট হয়েছে, পিছনের সম্পর্কে তত ফাটল ধরেছে, যা একসময় স্থানীয় অর্জন করে বিচ্ছেদ গড়াচ্ছে। আলাদা হয়ে যাচ্ছে এতকাল একসাথে থাকা দুটি সত্তা।
অথচ তারাও হাত ধরার সময় একসাথে সারা জীবন পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিল। বাসায় এসে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিল প্রিয়তা। সময় মতো নামাজ আদায় করার পাশাপাশি দীর্ঘ সময় কোরআন মজিদও তেলাওয়াত করলো। তাও যেন সময় কাটছে না তার। ব্যস্তময় জীবনে হুট করে বিষাদ এসে কেমন অবসরে ফেলে দিয়েছে তাকে। আর এই অবসরের সুযোগে বিষাদগুলো মাথা ছাড়া দিয়ে উঠছে। হুটহাট মনে পড়ছে তাজেবের কথা। লোকটা তখনের ভরাকান্ত কণ্ঠস্বর কানে বাজছে, যার আওয়াজ তার দৃঢ় সত্তাকে একটু একটু করে ভাঙতে বসেছে। তার কেবলই মনে হচ্ছে সে কি একবার তাজেবকে নিজের মনে তার জন্য গজিয়ে ওঠা অনুভূতির কথা বলে দেখত। যদি সে প্রত্যাখ্যান করত, ছোট হয়ে যেত সে। যেখানে তাজেব অন্য কাউকে বিয়ের জন্য বেছে নিয়েছেন, সেখানে এই প্রস্তাব রাখাটাও বেমানান। সে সঠিক কাজ করেছে, নিজেকে বুঝ দিল মনে। তবু এই অবসরের যন্ত্রণায় এই 2 দিনেই যেন হাঁপিয়ে উঠল সে। এই ক্লান্তি ভাব তাকে বুঝিয়ে দিল নিজ জীবনে নিয়মিত হওয়া প্রয়োজন। কলেজ পড়াশোনায় নিয়মিত হলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সে। কিন্তু তার সব বই, নোটসগুলো যে ওই বাড়িতে, এখন সেসব নিয়ে আসবে কি করে? সে জানে তার জন্য ঝামেলা বানুর কান্নাটা অনেকটা কুমিরের কান্নার ন্যায়। তারাও তো তাজেবের দ্বিতীয় বিয়েতে পূর্ণ সমর্থন করেছে, তার সাথে লুকোচুরি খেলেছে। কিন্তু এই অবেলায় তার মনে হলো এই মানুষটাকে শেষবারের জন্য একটা কল দেওয়া দরকার। নিজ স্বার্থের জন্য হলেও দরকার। মানুষ তো স্বার্থের জন্য কত কী না করে। সে না হয় একবার পিছনে ফেলে আসা শাশুড়িকে একটা কল দিল। অনেকটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে ঝামেলার নাম্বারে কল দিল। বার 2 রিং হতেই কল রিসিভ করলো কেউ। সবেই সে সালাম দিবে, তখন কানে বাজলো নীলার বিদ্রুপাত্মক কণ্ঠ। কি ব্যাপার প্রিয়তা, হঠাৎ এই নাম্বারে কল দিলে? সবার সামনে ঘর ভাঙার গান গেয়ে গোপনে এসে শাশুড়িকে পটাতে চাইছো নাকি? নীলার কণ্ঠ শুনে ক্ষুব্ধ হলো প্রিয়তা। এই মানুষগুলোকে যতই সে এড়িয়ে চলতে চায়, ততই এদের সম্মুখে হতে হয় তাকে। সে কাট কাট গলায় বলল, যার মনে যা লাফ দিয়ে ওঠে তা। অন্যকে পটিয়ে কোনো সম্পর্ক করা আপনার স্বভাব, তাই এইসব ভাবছেন। এখন তো দেখছি অন্যের ব্যক্তিগত ফোনও রিসিভ করার অভ্যাস করেছেন। অবশ্য অন্যর জামাইকে নিজের দিকে আকর্ষিত করা যার স্বভাব, সে এমনটা করতেই পারে। কথাটা শুনে রাগের কথা থাকলেও রাগলো না নীলি, বরং ব্যঙ্গ করে বলল, অন্যের জামাইকে আমি আকর্ষিত করিনি, বরং সে নিজেই আমার কাছে এসে ধরা দিয়েছে। আসলে বউ দ্বারা সুখী না হলে পুরুষ মানুষ তো অন্যের কাছে সুখ খুঁজতে চাইবেই, তাই না বলো? আমি তার সেই সুখের স্থান, আর তুমি সুখের নর্দমা, তাই ছুঁড়ে ফেলে দিয়েছে তোমাকে। কথাটা বলে খিলখিল করে হাসে নীলি। সেই হাসিতে পুরো শরীর রিডি করে ওঠে প্রিয়তার। সে তাচ্ছিল্য করে বলে, তবুও ভুলে যাবেন না, আমি তার প্রথম চয়েস ছিলাম, আর আপনি তার কাছে অপশনাল। শুধুমাত্র শারীরিক সুখের জন্য আপনাকে খুঁজেছে। এমন সুখ তো আজকাল পতিতারাও তার কাস্টমারকে দেয়। কথাটা শুনে রাগে গর্জে ওঠে নীলি, দাঁত কটমট করে বলে, কি বললে তুমি? তোমার সাহস তো কম নয়। আমাকে পতিতা বললে? পতিতা বলিনি আপু, তাদের সাথে তুলনা করেছি মাত্র। তাদের আর আপনার মাঝে তফাৎ কোথায় জানেন? তারা যে কোনো ক্লায়েন্টদের টোপ হিসাবে নেয়, আর আপনি নির্দিষ্ট একজনকে টোপ হিসাবে নিয়েছেন, এই তো। আমি কি করছি না করছি তা আমার ব্যাপার, এসব নিয়ে নাক গলাতে হবে না তোমাকে। কল দিয়েছো কেন তাই বলো। ডিভোর্সের সব ব্যবস্থা হয়ে গিয়েছে, তাও ছ্যাচড়ার মতো এই বাড়িতে সাথে যোগাযোগ করছো, লজ্জা করে না? কথাটা শুনে রাগে গা জ্বলে উঠে প্রিয়তার। কড়া গলায় সে বলে, লজ্জা করার কথা তো আপনার। বিয়ের আগেই ওই বাড়িতে স্যাঁচড়ার মতো পড়ে রয়েছেন, আবার আসছেন আমাকে নিয়ে কথা বলতে। কথাটা বলে প্রিয়তা কল কাটতে যাবে, ঠিক তখনই ফোনের ওপাশ থেকে শুনতে পায় তার শাশুড়ির ক্ষীণ কণ্ঠ। ঘরে প্রবেশ করতে করতে তিনি বললেন, কে ফোন করেছে? প্রতি উত্তরে সেদিকে ঘাড় ঘুরিয়ে তাকায় নীলি। নিজেকে ধাতস্থ করে নিয়ে বাঁকা হেসে বলে, আপনার ছেলে ছুঁড়ে ফেলা প্রাক্তন বউ। নিন। চরম অবজ্ঞা মিশিয়ে কথাটা বলে জামেলার নিকট ফোন দিল নীলি। জামেলা বানু বিস্মিত হয়ে ফোন হাতে নিল। তার পরপরই তার স্পষ্ট কণ্ঠে বলল, কেমন আছো মা? প্রিয়তা অনিচ্ছা সত্ত্বেও বলল, জি আলহামদুলিল্লাহ, আপনি? প্রতি উত্তরে জামেলা
দীর্ঘশ্বাস ছাড়ল। কপট দুঃখ দেখিয়ে বলল, আল্লাহ যেমন রাখে তেমন আছি, কিছু বলবে? আমার বইগুলো ও বাড়িতে রেখে এসেছি, ওসব পাঠানোর ব্যবস্থা করুন। তাজেবকে হন্তদন্ত করে বাসা থেকে বের হতে দেখে ভড়কে গেল ঝামেলা বানু সহ সকলে। এত রাত্রিবেলা কোথায় যাচ্ছে ছেলেটা? তাকে পিছু ডেকেও কোনো সাড়া পেল না কেউ। ঝামেলা বানু কেবলই হৈ হৈ করলেন। কি হলোটা কি তাজেবের সাথে? একটু আগেই তো তাকে প্রিয়তার বইগুলো একটু গুছিয়ে দিতে বললেন, সেগুলো বেশ স্বাভাবিকভাবেই গোছাচ্ছিল সে। তারপর হঠাৎ সেই বইগুলো ওভাবে রেখে কোথায় গেল ছেলেটা? কারো কিছু হয়নি তো? দুশ্চিন্তা হতে লাগলো তার। যতই হোক মায়ের মন বলে কথা। এদিকে একটু আগে মায়ের আদেশ মতো প্রিয়তার বইগুলো পাঠানোর জন্য গোছাতে ব্যস্ত হয়েছিল তাজেব। তখন স্টাডি টেবিলের বিভিন্ন তাকে সাজিয়ে রাখা প্রিয়তার বইগুলো এক এক করে নামাতে নিতে তাজেবের চোখ আটকে গেল নীলরাঙা এক মোটা ডায়েরির দিকে। সে জানে এটা তার না, এবং সে এটাও জানে অন্যের ডায়েরির পাতায় লুকানো গল্পগুলো অনুমতিবিহীন পড়া অনুচিত কাজ। তবুও নিজের কৌতূহলকে দমাতে পারল না সে। প্রিয়তার দীর্ঘদিন ধরে যত্নে লেখা অনুভূতিগুলো মেলে নিল চোখের সামনে। সেগুলো নিজের করা এক বিরাট ভুলের সংশোধনী হয়ে ধরা দিল তার নিকট। এই ডায়েরির প্রত্যেকটা পাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে প্রিয়তার মনের মাঝে তার প্রতি ধীরে ধীরে গজে ওঠা অনুভূতিগুলো। পৃষ্ঠা সংখ্যা যত এগোচ্ছে প্রিয়তার অনুভূতিগুলো তত গাঢ় হয়ে ধরা দিচ্ছে। আস্তে ধীরে প্রিয়তার তার প্রতি ভালো লাগাগুলো গাঢ় হয়ে ভালোবাসার রূপ নেওয়ার চিত্রপট অঙ্কিত হয়েছে এতে। অপ্রত্যাশিত এক আকাঙ্ক্ষার নিভৃত পূরণের ব্যাপারটি জানতেই শীতল হয়ে এলো হৃদয়। হাত পা অসাড় হয়ে এলো তার। দেহ জুড়ে সৃষ্টি হলো কম্পন। বুকের বাঁ পাশ থরথর করে কাঁপতে লাগলো। চরম আগ্রহ ও উত্তেজনা নিয়ে প্রত্যেকটা শব্দ মস্তিষ্কে গেঁথে নিল সে। অন্তরালে পড়ে থাকা কারো অতি যত্নে রচিত এক ভালোবাসাময় কাব্যগাথা নিমেষেই পড়তে লাগলো সে। এভাবে একসময় প্রিয়তার লেখা গল্পের শেষ পৃষ্ঠাগুলোর উদয় হলো, যেটা কিনা তাজেবের আসার কয়েকদিন আগে থেকে লেখা। তাজেব আসার আনন্দঘর অপেক্ষার অনুভূতির প্রকাশ করেছে সেখানে। প্রিয়তা ঠিক শেষ পৃষ্ঠার আগের দিকের এক পৃষ্ঠায় লিখেছে, মেঘরাজ, আপনি কি জানেন আপনার দূরদেশে গমনে পৃথিবীর কোথাও এক চঞ্চল গাংচিল বিষণ্ণ হয়ে তার ওড়ার গতি কমিয়ে দিয়েছিল? আপনি কি জানেন ঝরে যেতে যেতে ব্যথিত হয়েছিল কোনো এক অরণ্যের প্রাণহীন পাতা? কোথাও যেন কারো জীবন বেশ কিছু কম পড়েছিল আপনি নেই বলে। এসব কি আপনি জানেন? মাঝরাতে স্বপ্ন এসে কারো ঘুম ভাঙানো বলে যে সে আর ঘুমায়নি। আমার স্বপ্নকে মস্তিষ্কে গেঁথে রাখতে নির্ঘুম রাত্রি পাড়ি দিয়েছে। তা কি আপনি জানেন? আপনি এসবের কিছুই জানেন না। আপনি জানেন না পথে হেঁটে যেতে যেতে সে কতবার দাঁড়িয়ে গিয়েছে, খানিকক্ষণ কোনো কাপলের যুগবন্দি রেখে স্মৃতিস্মরণে আপনাকে জাগিয়েছে তার অবুঝ মন। আপনি এসবের কিছুই জানেন না। তবে আপনি জানবেন এবার স্বপ্নহীন এক অবুঝ বালিকার মেঘরাজাকে নিয়ে ভালোবাসার প্রাসাদ সাজানোর গল্প জানবেন। আপনি কি একটু চমকাবেন তখন? আর একদম শেষ পৃষ্ঠায় লেখা, মেঘরাজ, আজ আমি ঘুমাতে পারছি না। কেন জানেন? কারণ আপনার গমনের অপেক্ষায় আনন্দ আমার ঘুম কেড়ে এক অজানা সিন্ধুকে বন্দি করে রেখেছে। এক সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। আমি এক অন্যরকম অনুভূতির সাগরে সাঁতার কাটছি আর প্রহর গুনছি কখন কাল হবে, কিন্তু সময় আর কাটছে না। জানেন মেঘরাজ, আমি আগে জানতাম না ভালোবাসার মানুষের আগমনের অপেক্ষা এত মধুর হয়। ইস, আপনি দূরে না গেলে এই অনুভূতি আমার পাওয়া হতো না। কত বড় লস হয়ে যেত, তাই না বলেন? আচ্ছা, আপনি কি এই অনুভূতিগুলো কেমন হয় জানেন? মেঘরাজ, আপনি চেয়েছিলেন কেউ আপনাকে ভীষণ ভালোবাসুক, যার দুনিয়াতে আপনি ছাড়া আর কেউ না থাকুক। কেউ আপনার চোখে তাকিয়ে সব দুঃখ ভুলুক, আপনার কাঁধে মাথা রেখে তার ভরসার স্থান খুঁজুক। আপনি সবসময় চেয়েছিলেন ঠিক যেমন একজন। আপনি এবার এসে দেখবেন আপনি এখন পুরোটাই আপনার সেই ইচ্ছে মতো। এটা দেখে কতটা চমকে যাবেন তখন আমি ঠিক জানি না, তবে এটা জানি এক নিদারুণ মুহূর্ত হবে সেটা। আমি সেই মুহূর্তের অপেক্ষায় মেঘরাজ, আপনার চমকানোর অপেক্ষায়, আপনার থমকানোর অপেক্ষায়। আপনি বৃষ্টি হয়ে দ্রুত ঝরে পড়ুন আমার নিকট, চলে আসুন এই মনের রাজ্যে। আমি অপেক্ষা করছি। 2:45 AM।
টানা সময় ধরে এই ডায়েরির পাতা শেষ করতেই বুকের পাশে এক শীতল দহন শুরু হলো তার চেপে। প্রাপ্তির আনন্দ ও ভুলের যন্ত্রণা একাকার হয়ে খানিক থমকে রইল সে। তার অন্তরালে প্রিয়তা তাকে ভালোবেসেছিল, তাকে নিয়ে স্বপ্নের প্রাসাদ সাজিয়ে অপেক্ষায় ছিল। সে আসবে বলে অধীর আগ্রহে রাত জেগে কাটালো, আর সে কিনা ফিরে এসে সবটা বৃথা করে দিল। মুহূর্তেই ধূলিসাৎ করে দিল মেয়েটির সকল অনুভূতিকে। তার অপেক্ষাদের এভাবে খান খান করে কিভাবে ভাঙতে পারল সে? সে যখন প্রিয়তাকে অসম্ভব ভালোবাসত, প্রিয়তা তখন তাকে পাত্তা দিত না। আর প্রিয়তা যখন একটু একটু করে তার জন্য ভালোবাসার মহল সাজালো, তখনই কিনা সে অন্যত্র ঘর সাজাতে ব্যস্ত হলো। তীব্র এক অনুশোচনা বোধ ঘিরে ধরল তাকে, মনস্তাপে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। এসব কি করতে চলেছিল সে? তার ভুলটা সম্পূর্ণরূপে সংগঠিত হওয়ার আগেই তা চোখে পড়েছে, আর এই ভুলের সংশোধনপত্র নিয়েই সে ওই রকম ব্যস্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য তার অর্ধাঙ্গিনী প্রিয়তা। বিষাদময় অবসরময় মরুভূমির বালুচরে এক একটা প্রহর গুনছে প্রিয়তা। রাতের ঘুমও যেন চিরতরে বিদায় নিয়েছে। যেখানে পুরো জীবনেই অশান্তির বিচরণ, সেখানে প্রশান্তির ঘুম তার চোখে নামবে কিভাবে? যতই সে দুঃখ ভুলতে চায়, দুঃখ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। এই দুঃখগুলোকে খানিক সময়ের জন্য হলেও বিদায় দিতে একটু মুক্ত হওয়ার মাঝে পদার্পণ করল সে। একটু সাহস দেখিয়ে রাতের ঢাকার কৃত্রিম আলোকসজ্জিত চলন্ত গাড়িময় পথ দেখতে লাগলো ছাদে দাঁড়িয়ে। এই সময়টায় কেউ ছাদে আসে না বলে ছাদ এখন নির্জন। এই নির্জনতাকে ঠেলে সেখানে প্রবেশ করলো কেউ। কারো আগমনের শব্দ পেয়ে আঁতকে উঠল প্রিয়তা। অজানা আশঙ্কায় শরীর কাঁটা দিয়ে উঠল তার। ঘাড় ঘুরিয়ে তাকালো সে। এই অসময়ে তার পিছনে তাজ্জেবকে দেখে বিস্মিত হতে বাধ্য হলো সে। তার এই চমকানো অনুভূতিকে আরও খানিকটা চমকে দিতে আচমকা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল তাজ্জেব। আকস্মিক ঘটনায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল প্রিয়তা। সে নিজেকে ধাতস্থ করে নেওয়ার আগেই তাজ্জেব কাঁপা গলায় বলল, যদি আগে একবার আমি জানতাম আমাকে ভালোবেসেছিলে তুমি, বিশ্বাস করো অন্য মেয়েকে জীবনে জড়ানো তো দূর, তাদের থেকে তাকানোর স্পর্ধা করতাম না আমি। কথাটা শুনে আশ্চর্যের ঊর্ধ্ব সীমায় পৌঁছে গেল প্রিয়তা। তাজ্জেবের হঠাৎ এমন পরিবর্তনের মুখের খেয়েই হারিয়ে রইল কিছুক্ষণ। সব বুঝে উঠতে অক্ষম হলো প্রিয়তা। সে যে তাজ্জেবকে ভালোবাসে তার লোকটা জানলো কী করে? পরিবেশের সাথে নিজেকে ধাতস্থ করে নিতেই সে স্পষ্ট দেখতে পায় তাজ্জেবের হাতে তার লেখা সেই নীল ডায়েরিটা। এবার সব কিছুই স্পষ্ট হয় তার নিকট। কিছুক্ষণ প্রতিক্রিয়া শূন্য থেকে সে এবার তার থেকে ছাড়িয়ে নেয় নিজেকে। নির্লিপ্ত ভঙ্গিতে দেখতে থাকে তাজ্জেবকে। তাকে এভাবে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে দেখে মাথা নুইয়ে ফেলল তাজ্জেব। অনুতপ্ত গলায় আবারও বলল, নিজের অজান্তেই ভুল করেছি আমি। তুমি থাকাকালীন অন্য কাউকে জীবনে জড়িয়েছি, এ ভুলের কি ক্ষমা হবে? প্রিয়তা এবার নিজেকে পুরো দমে ধাতস্থ করে নিল। মাঝের কয়দিন মনে জ্বালা আগুন আবারও দাউ দাউ করে জ্বলল। সেই আগুন নেভাতে সে তাচ্ছিল্য ভরে হাসলো আনমনে। তারপর গম্ভীর কণ্ঠে বলল, এটা ভুল নয়, এটা অন্যায়। আর অন্যায়ের কি কোনো ক্ষমা হয়? প্রিয়তার প্রশ্নে থমকে গেল তাজ্জেব। প্রশ্নটা তার শিকড় নাড়িয়ে দিল। সত্যিই সে অন্যায় করেছে মেয়েটির সাথে, তার হক নষ্ট করেছে। এমন নিচু কাজের ক্ষমা কি এত সহজেই প্রাপ্য তার? সে কিছুটা সময় নিয়ে ভরাক্রান্ত কণ্ঠে বলল। প্রায়শ্চিত্ত তো হয়। প্রিয়তা কাট কাট কণ্ঠে বলল, প্রায়শ্চিত্ত ও ভুলের প্রাপ্য, অন্যায়ের প্রাপ্য তো একমাত্র শাস্তি। তবে তুমি শাস্তি দাও, তোমার দেয়া সব শাস্তি আমি মাথা পেতে নেব। তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য যতটা কষ্ট ছিল, তার চেয়ে তোমার বেঁধে দেওয়া অতি কঠোর শাস্তিও সহ্য করা সহজ লাগবে আমার। তুমি যা খুশি দণ্ড দাও আমায়, তোমাকে আরও একটিবার জীবনে পেতে সব দণ্ড শুয়ে যাব আমি। কোনোরূপ বিলম্ব না করে জবাব দিল তাজ্জেব। অতঃপর কিছু সময় নিশ্চুপ থেকে সে মাথা নুইয়ে বলল, ভালোবাসি প্রিয়, ভীষণ ভালোবাসি তোমায়। প্রত্যুত্তরে প্রিয়তা সরু চোখে তাকিয়ে বলল,
আপনার ভালোবাসা বিষাক্ত, এমন ভালোবাসা চাই না আমার। আপনার ভালোবাসা কেবল শরীর বোঝে, কিন্তু মন বোঝে না। কেবলমাত্র দৈহিক সম্পর্কের জন্য যে ভালোবাসা তার ব্যক্তিগত মানুষকে দূরে ঠেলে অন্য কাউকে নিজের জীবনে গ্রহণ করে, সে ভালোবাসায় দৈহিক বিনিময় খোঁজে, সেটা কখনো স্বচ্ছ ভালোবাসা হতে পারে না। আর ছেড়ে দেন আমাকে আপনার জীবনে ফিরে পাওয়ার আশা। কোন ভরসায় আপনার কাছে ফিরবো আমি, যে তার বইয়ের অপূর্ণতায় নিজেকে সংযত রাখতে পারে না, শুধুমাত্র শারীরিক সম্পর্কের চাহিদায় পরকীয়ায় জড়ায়? সে যে বিয়ের আগে নিজের চরিত্র হেফাজত রেখেছে, এটাই বা বিশ্বাস করবে কে? আর যে ব্যক্তির চরিত্র নিয়ে এত সংশয়, তার সাথে আর যাই হোক সুখে সংসার হয় না। নির্লিপ্ত গলায় বাক্যগুলো পূর্ণ করে নিজের ডায়েরিখানা তাজ্জেবের হাত থেকে ছিনিয়ে নিল সে, যার মাঝে বিগত 1 বছর ধরে প্রতিদিন এক পৃষ্ঠা করে নিজের অনুভূতি ঠেসে দিয়েছিল সে। সেগুলোর দিকে তাকিয়ে একটা তপ্ত শ্বাস ছাড়ল প্রিয়তা। তারপর বিবশ কণ্ঠে বলল, এসব আগের দৃষ্টি অনুভূতি, যার অস্তিত্ব আমার নিকট এখন মৃত। আর মৃত অনুভূতিকে স্মৃতিরূপে জিয়ে রেখে লাভ নেই। কথাগুলো বলে আচমকা সে সবগুলো পৃষ্ঠা ছিঁড়ে ফেলল। তারপর সেগুলো উড়িয়ে দিল রাতের এই কালো বাতাসে। সেদিকে অসহায়ের মতো ফ্যাল করে তাকিয়ে রইল তাজ্জেব। আবছা কালো অন্ধকারে প্রিয়তার লেখা সেই শুভ্র রাঙা 365 পৃষ্ঠা জুড়ে সাজানো ভালোবাসাময় অনুভূতিগুলো ঘুরপাক খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল চরম অবলীলায়। স্মৃতি বস্তুতে জিয়ে থাকে না প্রিয়তা, স্মৃতি জিয়ে থাকে মনে। তুমি এসব ছুঁড়ে ফেললেও কি এত মন থেকে সেই অনুভূতিগুলোর স্মৃতি মুছতে পারবে? ভারী নেত্রপল্লব তুলে ভরাক্রান্ত কণ্ঠে প্রশ্নটা করল তাজ্জেব। প্রতি উত্তরে প্রিয়তা ভাবলেশহীন কণ্ঠে বলল, স্মৃতির ধারক মনে হলেও বস্তু স্মৃতিতে ব্যাগ দিতে সক্ষম। যেখানে স্মৃতির সন্ধান মিলে তা মুছে ফেলা মানে স্মৃতিকেও মেরে ফেলা। আর মৃত স্মৃতি মনে থাকা না থাকা একই। প্রিয়তার গা ছাড়া অভিব্যক্তিময় উত্তরে রুষ্ট হলো তাজ্জেব। অপ্রকৃতিস্থ কণ্ঠে বলল, তুমি যত স্মৃতিকে মুছে ফেলো, এই আমি কি মন থেকে মুছতে পারবে? আমি তোমার 365 পৃষ্ঠা সে অধ্যায়, যে তোমাকে ভালোবাসতে শিখিয়েছিল, তোমার একপাক্ষিক সঙ্গী হয়েছিল, নির্ভূত যত্নে তোমাকে আগলে রেখেছিল, সে আমিকে কি কখনো ভুলতে পারবে? আমি মানছি তোমার অভ্যন্তরে সৃষ্ট এই অনুভূতিগুলোতে আমি আঘাত করেছি, কিন্তু তাই বলে তুমি যা অভিযোগ করেছো তা আসলে কি ঠিক? একটু ভেবে দেখো তো সব। অন্ধের মতো কথা না বলে একটু বিচক্ষণতার ন্যায় ভাবো একটু। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার আগে আরও একটিবার ভেবে দেখো সব। কেন তোমাকে বিয়ে করেছিলাম বলো? তোমাকে বৈধভাবে নিজের করতে নয় কি? তাহলে অবৈধ সম্পর্কে জড়াবো কখনো? তা ভাবলে কি করে? তোমাকে যখন আমি বিয়ে করেছি তখন তোমার বয়স কম ছিল, আমাকে ভয় পেতে তুমি, এই জন্য কি তোমাকে আমি সময় দেইনি? হ্যাঁ, আমি মানছি ভুল করে প্রথম দিন তোমাকে অ্যাপ্রোচ করার ট্রাই করেছিলাম, কিন্তু তারপরে কি আর কখনো স্বামীর অধিকার নিয়ে গিয়েছি? তুমি যখন সেদিন আমাকে তোমার কাছাকাছি যা নিয়ে সবার সামনে লজ্জায় ফেলেছিলে, তখনও কিন্তু আমি কিছু বলিনি। আমি কেবল তোমার বড় হওয়ার অপেক্ষায় ছিলাম, আর এর মাঝের সময়ে তোমার মানসিক সাপোর্ট চেয়েছিলাম, তোমার সংযত সঙ্গ চেয়েছিলাম। এসবও তুমি দাওনি, এর জন্য আমি কোনো অভিযোগও করিনি। তোমার বয়স কম বলে সব মেনে নিয়েছি, কেবল তোমাকে স্বামী স্ত্রীর মন বোঝাতে চেয়েছি সবসময়। আমি ভেবেছি একসময় তুমি বুঝবে, অথচ দেশে থাকাকালীন তা কখনো সম্ভব তো হয়নি, বরং দেশের বাইরে গিয়েও তা হয়নি। আমি অনেক চাইলেও বিদেশ থাকাকালীন একটা দিন তুমি আমার সাথে ভিডিও কলে কথা বলোনি, অডিও কলে কথা বললেও হ্যাঁ মূলক জবাব ছাড়া বাড়তি কোনো কথা বলতে না। তোমার ব্যক্তিগত ফোন থাকা সত্ত্বেও আমাকে নিজে থেকে কখনো কল দিতে না, আমি দিলেও তেমন কথা বলতে না। এর জন্য তো একসময় আমাদের কথা বলাই টোটালি অফ হয়ে গেল। তাহলে আমি কোন ভরসায় বিশ্বাস করতাম আমাকে তুমি চাও, যখন সর্বক্ষেত্রে তুমি আমাকে এড়িয়ে চলতে আমাদের সম্পর্কটা দোদুল্যমান? তখন এমন অবস্থায় আরেকজনকে বিয়ে করতে চাওয়াটা কি আমার অন্যায়? তুমি বলেছো আমার ভালোবাসা মন বোঝে না, শরীর বোঝে। যদি এমনটাই হতো তবে বিয়ের পর তোমায় ভয় পাওয়াটাকে কি আমি কখনো প্রাধান্য দিতাম? আমি যদি শরীরই বুঝতাম, একটা বছর এক বিছানায় আমার পাশে থাকার পরও তুমি এভাবে ভার্জিন থাকতে? তাছাড়া এখন তো তুমি প্রাপ্তবয়স্ক হয়েছো, এখন তো তুমি শারীরিকভাবে সম্পূর্ণ, তবুও কি শারীরিক চাহিদার জন্য আরেকটা বিয়ে করতে চাইতাম? একটু বুদ্ধি খাটিয়ে ভেবে দেখো তো সব। তুমি এ অবধি যা যা বলেছো আসলে কি সব সত্যি তাই? একটানা কথাগুলো বলে থামলো তাজ্জেব। ব্যগ্রতার দরুন ঘন ঘন শ্বাস পড়ছে তার।
সে কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো, তারপর আবারও বলল, এখন তুমি প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক হয়েছ। আমি চাইলে এখন তোমার সাথে সাংসারিক কার্য লিপ্ত হতে পারতাম, কিন্তু আমি ভাবতাম আমাকে তুমি মন থেকে মেনে নিতে পারোনি এখনও। আর মনবিহীন বৈবাহিক জীবন আমি বৈধর্ষণ ভিন্ন অন্য কিছু ভাবতে পারিনি। একে অপরকে ভালোবেসে দুজনে একত্রিত হওয়া হলো প্রেম, আর যে কোনো একজনের অনিচ্ছা একত্রিত হওয়া হলো কাম। কাম সাধনায় আমার চাই না, মনবিহীন দেহ আমার চাই না। তাই তোমাকে মুক্তিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যেখানে তুমি মন থেকে সুখী থাকতে পারো সেখানে যাও। তোমাকে ভালোবাসি, তাই তোমার ভালো থাকাটাই মুখ্য ছিল আমার নিকট। অথচ তুমি যা নয় তাই বললে। তুমি তখন কোর্টেও আমার সাথে মিসবিহেভ করেছো, আমি কিছু বলিনি। তোমার জায়গায় নিজেকে বসিয়ে ভেবেছি। তুমি তেমন একবার তোমাকে আমার জায়গায় বসিয়ে দেখো। আশা করছি বুঝতে পারবে এটা আসলেই অন্যায় নাকি ভুল। প্রিয়তা এবারে স্তব্ধ হয়ে গেল। তাজ্জেবের কথাগুলো তার মস্তিষ্কে বাজতে লাগলো। নিজের চোখের সামনে যেন ভেসে উঠল সবটা। তাজ্জেবের একটা কথাও মিথ্যা নয়। সে সব সময় এড়িয়ে এড়িয়ে চলেছে তাজ্জেবকে। বিয়ের প্রথম দিনের ঘটনাটা ভয় পাইয়ে দিয়েছিল তাকে। তারপর থেকে ভয়ে এড়িয়ে চললেও পরবর্তীতে অস্বস্তির দরুন এড়িয়ে চলতো। আস্তে ধীরে সেটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আর ফোন কলে তার সাথে কথা বলতো না জড়তার দরুন। ভিডিও কলেও আসতে লজ্জা পেত। কিন্তু এসব যে ঐকান্তিক ব্যাপার হবে তা সে জানতো না। হুট করে লজ্জা পেয়ে গেল সে। একপাক্ষিক নিজের দিকটা ভেবে অন্যের উপর দোষারোপ করাটাও চরম অন্যায়। শক্ত পাথরের ন্যায় মনের আড়ালে সৃষ্টি হওয়ার অনুশোচনায় চাপা পড়ে গেল সে। অনুতাপে পুড়তে লাগলো কেবল। তাজ্জেবের অনুতপ্তের সুর এবার তার কণ্ঠে এলো। সে কাপা গলায় বলল, আপনি যা করেছেন তাকে যদি আমি অন্যায় বলে থাকি, তবে আমি আপনাকে যা অপবাদ দিয়েছি তা ঘোর অন্যায়। আপনার চেয়ে বড় শাস্তি আমি ডিজার্ভ করি। কথাটা বলে মাথা নত করে ফেলল সে। প্রেয়সিনীর মুখশ্রী পানে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল তাজ্জেব। ধাতস্থ কণ্ঠে বলল, জেনে বুঝে করা দোষ অন্যায়, কিন্তু অজান্তে করা দোষ অন্যায় নয়, বরং ভুল। তুমি জানতে বা অজান্তে কোনো বাজ বিচার না করে নিজের ইগো যা বলছে নিজের একপাক্ষিক দিকটা ভেবে এসব বলেছ। আমিও নিজ থেকে যা ভেবে নিয়েছি তাই ধরে সিদ্ধান্ত নিয়েছি। আমরা মিউচুয়াল সিদ্ধান্তে না গিয়ে দুজনে নিজেদের মতো একক সিদ্ধান্ত নিয়েছি। আমরা দুজনের দোষটা এখানেই, কিন্তু এটাকে অন্যায় বলতে পারে না, এটা ভুল। পরিস্থিতিটাই হয়তো এমন ছিল যে এই ভুল করতে বাধ্য হয়েছি আমরা, কিন্তু এই ভুল এখন সংশোধনযোগ্য। তার জন্য অবশ্যই দুজনের সঠিক বুঝ দরকার। কথাগুলো নীরব হয়ে শুনল প্রিয়তা। বেশ কিছু সময় ধরে কিছু ভাবল সে। তারপর দ্বিধান্বিত কণ্ঠে বলল, কিন্তু নীলিয়াপুর ব্যাপারটা? তাজ্জেব একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। মলিন কণ্ঠে বলল, আমার আর নীলির মাঝে এমন কোনো সম্পর্ক নেই যেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। বিয়ের ডেটও ফিক্স হয়নি, তাই ওটা কোনো বিষয় নয়। সে আমার ছোটোবেলার বান্ধবী ছিল। সব ক্লাসে একসাথে পড়েছি আমরা। আমাকে সে আগে থেকে পছন্দ করতো। আমাদের দোদুল্যমান সংসারে যখন তোমার কোনো মানসিক সাপোর্ট পাইনি, তখন আমাকে সাপোর্ট দিয়ে এসেছে সে। আমার ইউকে থাকাকালীন অসুস্থতার সময়টা যখন তুমি জানতেও না, তখন আমার খেয়াল রেখেছে সে। আমার বিপদ আপদে যখন তোমাকে পাশে পাওয়ার কথা ছিল, তখন নীলি পাশে থেকেছে। আর সে যখন আমার সব পর্যায়ে থেকেছে সবসময়। তাই এখানে ভালোবাসা ছাড়া অন্য কোনো স্বার্থ নেই। আমার চেয়ে বেটার ছেলে ডিজার্ভ করে সে, তাও আমার সঙ্গে হতে চেয়েছে। সবটা বিবেচনায় আমি ভেবেছিলাম যখন আরেকজনের সাথে ইনভলভ হতেই হবে, তখন হয় নট নীলি। তাই ওকেই প্রথম বিয়ের প্রস্তাবটা দিই আমি। সে রাজি হতে বাসায় জানায় যে দেশে ফিরে ওকে বিয়ে করব। ওর আমাকে বিয়ে করতে আপত্তি না থাকলেও সতীনের সংসার করাটা তার রেপুটেশনে লাগতো, তাই তোমাকে ডিভোর্স দিতে বলে। বাকিটা তো তোমার জানাই। কথাগুলো শুনে কেবল বিষণ্ণ সুন্দর অনুভূতি হলো প্রিয়তার। তাজ্জেবের কোনো পরকীয়া ছিল না। সে কেবল ভালোবাসার অভাবে পুরে আরেকটা বৈধ জীবনে পদার্পণ করতে চেয়েছিল মাত্র। তার পুরুষ এখন শুদ্ধ সৎ চরিত্র সে, অথচ সে কিনা কি ভেবে মনে কষ্ট পুষল। ব্যাপারটা ভাবতেই দু চোখ ভিজে গেল তার। তাজ্জেবের দিকে দৃষ্টি দিল প্রিয়তা। লোকটা পবিত্রভাবেই তার জীবনে এভাবে ফিরে এসেছে। ব্যাপারটা আনন্দ ঘন মুহূর্ত হলেও ভুলগুলো কেমন পীড়া দিল। তাই খুশি হয়েও খুশি হতে পারল না সে। আবার মনে ঘৃণাও ঠাঁই দিতে পারল না আর। সে শেষবারের মতো ইতস্তত কণ্ঠে বলল,
কিন্তু নীলি আপু তো আপনার আর তার বিয়ের অপেক্ষায়। আপনি আমার জীবনে ফিরলে তার নিকট ভিলেন হয়ে যাবেন না? কথাটা শুনে ভ্রু কুঁচকে তাকালো তাজ্জেব। তারপর নিষ্প্রিয় কণ্ঠে বলল, নিজের প্রিয়সনের জীবনে যদি ভিলেন হয়ে বাঁচি, প্রিয়সনের জীবন গল্পে ভিলেনের নিকট হিরো হয়ে কী লাভ? কথাটা বলে লম্বা শ্বাস নিল সে। প্রত্যুত্তরে স্মিথ হাসলো প্রিয়তা। তারপর উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা চলল। নিজেরা কিছুটা সময় দিল নিজেদের। সেই সময়ের স্রোতের টানে অনুশোচনার পানিতে নিজেদের মনে সৃষ্ট পূর্ব অনুভূতিগুলো ধুয়ে এখন একই অনুভূতির সৃষ্টি হলো। নির্ভীতে সেই অনুভূতিকে উপভোগ করলো তারা। রাত্রি গাঢ় হলো, রাতের হাওয়া বৃদ্ধি পেল। সেই হাওয়ায় চুলগুলো উড়তে লাগলো প্রিয়তার। সেগুলোর কিছু অবাধ্য অংশ তাজ্জেবের শরীর ছুঁয়ে দিল। খানিকক্ষণ আচ্ছা আধারের মাঝে তাকে দেখে গেল তাজ্জেব। অতঃপর রাশভারী কণ্ঠে বলল, কি করবে এখন? প্রিয়তা ইতস্তত করে বলল, ভালোবাসায় সৃষ্ট ক্ষতে মলম লেগেছে, ক্ষত না সরিয়ে উপায় আছে? কথাটা শুনে স্মিথ হাসলো তাজ্জেব। বুকের বাঁ পাশে শীতল এক শিহরণ বইল। সেই শিহরণ ছুঁয়ে দিল প্রিয়তাকেও। বুক ভরে শ্বাস নিল সে। তারপর তাজ্জেবের কাজ ঘেঁষে দাঁড়িয়ে গেল। তাজ্জেব তার আগমনের অর্থ বুঝল। স্মিথ হাসলো সে। তারপর তোর দুই হাত দিয়ে প্রিয়তার দুই বাহু আঁকড়ে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, ভালোবাসা ভালোবাসা শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে। কথাটা শুনে লজ্জালু হাসি দিল প্রিয়তা। তারপর আস্তে ধীরে তাজ্জেবের গায়ের সাথে লেপটে গেল। তাজ্জেবও জড়িয়ে নিল তাকে। প্রিয়তা নিচু কণ্ঠে বলল, হৃদ মাঝে বেঁধে রাখবো আপনাকে, খুব খেয়ালে নির্ভীতে যতনে। কথাটা বলে লজ্জা পেল নিচেই। মুখ গুজে ফেললো মেঘরাজের বুকের মাঝে। তার লজ্জায় স্মিত হাসি রেখা ফুটলো তাজ্জেবের অধরে। সে আরও খানিকটা নিজের সাথে মিশিয়ে নিল প্রেয়সিনীকে। তারপর তার কপালে অধর ছুঁয়ে বলল, ভালোবাসি প্রিয়, অনেক বেশি। মাত্র দুঃশব্দের বাক্যটিতে কেঁপে উঠল প্রিয়তা। এক অন্যরকম মুগ্ধতার সাক্ষাৎ পেল সে। সে মনে মনে ভাবল, ভাগ্যে সে সেই 365 পৃষ্ঠার অনুভূতি লিখেছিল। তা না হলে এই মানুষটাকে তার আর পাওয়া হতো না। এত মধুস্বরে মধুমাখা শব্দ দুটিও শোনা হতো না তার। সার্থক তার কাব্যগাথা, সার্থক তার 365 পৃষ্ঠা। যে পৃষ্ঠার বান্ডিল নিজ হাতে ছিন্ন করলেও একত্রিত করে দিয়েছে তাদের। এখন থেকে এমন হাজারো 365 পৃষ্ঠা লিখতে হবে তাদের জীবনের অভিধানে। হয়তো দৃশ্যমান কালির শব্দে অথবা মনের মাধুর্যময় কালীর নৈশব্দে, কিন্তু এই ছেঁড়া পৃষ্ঠগুলো আজীবন মনে গাঁথা থাকবে তাদের পুনঃকাব্যের সূচনা বিন্দু হয়ে। হ্যালো বন্ধুরা, আমি তোমাতে আসক্ত চ্যানেলের পক্ষ থেকে অতসী বলছি। এই গল্পটা কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন দয়া করে। আর গল্পটা লাইক শেয়ার করে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।